সর্বসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। ঠাঁই পেয়েছে ফ্যাসিবাদী শাসনের নানা স্মৃতিচিহ্ন। দর্শনার্থীদের জন্য খোলা থাকবে 10টা থেকে সন্ধ্যা 6টা। ভারত সরকারের অনুমতিতে দিল্লিতে দণ্ডিত হাসিনার মতবিনিময়ের ঘটনায় বাংলাদেশের ক্ষোভ। আপত্তির পরও বন্ধ না করার উদ্বেগ, সম্পর্কে নেতিবাচক প্রভাবের ইঙ্গিত। আবারও উত্তপ্ত শিক্ষাঙ্গন, বিভিন্ন ক্যাম্পাসে সংঘাত, একে অপরকে দুষছে ছাত্রদল শিবির। তৃতীয় পক্ষের ইন্ধন দেখছেন বিশ্লেষক। ঐক্য অটুট রাখার পরামর্শ। দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাড়ছে জলবায়ু অভিবাসীর সংখ্যা। এক দশকে অন্তত 30,000 পরিবারের ঠিকানা খুলনার বস্তি। নেই সামাজিক নিরাপত্তা, টেকসই পুনর্বাসনের তাগিদ। এবং নানা অভিযোগ আর ভোগান্তির পরও মোবাইল ইন্টারনেট ফিরছে ব্যবহারকারীরা। 4 মাসে গ্রাহক বেড়েছে 73 লাখ। আকর্ষণীয় ডেটা প্যাকেজে আকৃষ্ট হচ্ছে মানুষ, দাবি অপারেটরদের। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। আওয়ামী ফ্যাসিবাদের পতনের দিনে দুয়ার খুলল জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। উদ্বোধন করে 16 বছরের দুঃশাসনের নিদর্শন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে আলোচনা সভায় বলেন, ফ্যাসিস্টের মুখোশ উন্মোচনে ভূমিকা রাখবে জাদুঘর। সরকার প্রধান বলেন, অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে কেউ কেউ। এর মাধ্যমে পলাতকদের ফিরে আসার পথ তৈরি করা হচ্ছে কিনা তা ভেবে দেখা দরকার। বর্ষা বিপ্লবের 2 বছর পূর্তিতে দুয়ার খুলল জুলাই 36 গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। বুধবার সকালে উদ্বোধন করে 24-এর গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন নিয়ে গড়ে তোলা বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভামঞ্চে আসেন সরকার প্রধান। বলেন, ফ্যাসিস্টদের মুখোশ উন্মোচন করবে জুলাই জাদুঘর। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বিচারের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত 17 বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে। প্রধানমন্ত্রী বলেন, পলাতক ফ্যাসিস্টদের ফিরে আসার পথ তৈরিতে অহেতুক ইস্যুর মাধ্যমে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে কেউ কেউ। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। জুলাইয়ের চেতনায় কাঙ্ক্ষিত দেশ গড়তে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ভবিষ্যতে রাজনীতি পথ হারালে জাতির পথ প্রদর্শক হিসেবে কাজ করবে জুলাই জাদুঘর। উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় হতাহতদের বিচার নিশ্চিতের দাবি জানান শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। 24-এর গণ অভ্যুত্থানের ছাত্র জনতার বিরচিত প্রতিরোধ আর অকাতরে জীবনদানের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী ফ্যাসিবাদের। সরকারি গেজেট অনুযায়ী আন্দোলনে শহীদ হন 843 জন, আহত হন 14,370 জন। 36 দিনের রক্তক্ষয়ী সংগ্রামকে স্মরণে রাখতেই জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর প্রতিষ্ঠা করে অন্তর্বর্তী সরকার। বুধবার গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে আলোচনা অনুষ্ঠানে গণহত্যার বিচার ও জুলাইয়ের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন চান শহীদ পরিবারের সদস্যরা। আমরা যেন এই গণহত্যার ন্যায় বিচারটা পাই, আমাদের এই ভিকটিম পরিবারগুলোর জন্য যেন ন্যায় বিচার নিশ্চিত করা হয়,
জুলাই যোদ্ধাদের যেন যথাযথ রক্তের মূল্যায়ন করা হয়। আমরা সেই রাজনীতিতে যেন আর না যাই যে কে পাবে কে না পাবে, যার প্রয়োজন তাকে আমাদের দিতে হবে। আমরা তো এই দেশেরই নাগরিক, সেই হিসেবে তো আমরা পাই। জুলাই আমাদের একটি দায়িত্ব দিয়ে গিয়েছে, প্রতিটি মানুষ নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবে। নীতি নির্ধারকরা বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের মানুষের উপর ভয়ঙ্কর নিপীড়ন নির্যাতন চালায় শেখ হাসিনার সরকার। আন্দোলনকারীদের রক্তে রঞ্জিত হয় রাজপথ। তাদের প্রত্যাশা, জুলাই অভ্যুত্থানই যেন দেশের শেষ অভ্যুত্থান হয়। একটা দেশের জনগণের উপরে কিভাবে নিপীড়ন, নির্যাতন এবং হত্যাযজ্ঞ চালাতে পারে, তারই ফলশ্রুতি হচ্ছে আজ এই জুলাই গণঅভ্যুত্থান। এই জাদুঘর ভবিষ্যতের রাজনীতিবিদ, সরকার সবার জন্যই একটা চমৎকার এক্সাম্পল তৈরি করবে কেন এই ধরনের রেজিম হওয়া যাবে না। শেষ গণ অভ্যুত্থান যেন এটাই হয় বাংলাদেশের ইতিহাসে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, ভবিষ্যতে রাজনীতি পথ হারালে জাতির পথ প্রদর্শক হিসেবে কাজ করবে জুলাই জাদুঘর। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বার করব। সারা দেশের সকল সংস্কৃতির এটা পীঠভূমি হবে। নাগরিকের নিরাপদ ও মর্যাদা নিশ্চিতে জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা। একটা জন আকাঙ্ক্ষা সূচিত হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই স্মৃতি জাদুঘরের দেয়াল জুড়ে ফ্যাসিবাদী শাসনের স্মৃতিচিহ্ন। উদ্বোধনের পর স্বল্প সময়ের জন্য খুলে দেয়া হয় আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য। অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন গুম, খুন আর গণহত্যার ভয়াল দৃশ্য মনে করে। তারা বলেন, এই জাদুঘর শাসকদের মনে করিয়ে দেবে ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত ফলাফল। এ সময় গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার কার্যকরের দাবিও জানান তারা। জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে এসে আরও জানাচ্ছেন সহকর্মী নাজমুস সালেহী। 17 বছরের ফ্যাসিবাদী শাসনের কেন্দ্রবিন্দু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন। একসময় এই গণভবন থেকেই পরিচালিত হয়েছে দেশ। এখান থেকে নির্দেশ দেওয়া হয়েছে সব দুঃশাসনের। এক সময়ের ক্ষমতার রাজপ্রাসাদ, যা দাঁড়িয়েছিল শাসন আর ক্ষমতার দম্ভ নিয়ে, আজ তা জাদুঘর। দোতলা ভবনের প্রতিটি দেয়াল জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে ফ্যাসিবাদের স্মৃতিচিহ্ন। শেখ হাসিনার ব্যবহৃত বেডরুম, অফিস কক্ষ সবই আছে আগের মতোই। রেখে দেওয়া হয়েছে সে লাল টেলিফোন, যা দিয়ে দেওয়া হয়েছে গুম খুনের নির্দেশ। প্রতিটি ফ্লোরে সংরক্ষণ করা হয়েছে শহীদদের ব্যবহৃত জিনিসপত্র, ফুটিয়ে তোলা হয়েছে গণঅভ্যুত্থানের প্রতিচিত্র। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বুধবার বিকেলে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানে 2 ঘন্টার জন্য খুলে দেওয়া হয় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখেন, আবেগ আপ্লুত হয়ে পড়েন গুম, খুন আর গণহত্যার ভয়াল দৃশ্য মনে করে। তারা বলছেন, এই জাদুঘর যুগ যুগ ধরে শাসকদের মনে করিয়ে দিবে ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত ফলাফল। জনরোষের যেই প্রতিফলন, সেটা এই মিউজিয়ামে এসে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এটা আসলে যুগ যুগ ধরে, এটা আমি মনে করি যে এটা একটা প্রতীকী হয়ে থাকবে, যাতে কোনো শাসক এইরকম কোনো ফেসিবাদ বা এরকম দুর্নীতির স্বর্গরাজ্য বাংলাদেশকে বানাবে এই ধরনের চিন্তা যাতে না করতে পারে। এখান থেকে অনেক বড় একটা লেসন নেওয়ার আছে, যে তারও পরিস্থিতি হয়তো বা তার অবস্থানটা এর চেয়েও খারাপ হতে পারে। শহীদ পরিবারের সদস্যরা দাবি জানান, গণহত্যায় জড়িতদের শাস্তি দ্রুত কার্যকরের। স্বৈরাচার যে রূপ ধারণ করেছিল, তার বিচারটা যেন বর্তমান সরকার তাড়াতাড়ি করে। শুধু রায় দিয়ে থাকলেই হবে না, আমি মনে করি যে এই রায়টা কার্যকর করতে হবে খুব দ্রুতই। জুলাই জাদুঘরটা বার্তা দেয় হচ্ছে যে ইন ফিউচার যে গভর্নমেন্টই আসুক না কেন, তারা জানি ফ্যাসিস্টে কখনো আর পরিণত না হতে পারে। 6 আগস্ট থেকে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। 17 বছরের চরম কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের মূল কেন্দ্রবিন্দু ছিল এই গণভবন, যা এখন পরিণত হয়েছে জাদুঘরে। দর্শনার্থীরা বলছেন, ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবেন তাদের এই জাদুঘর থেকে শিক্ষা নিতে হবে, ফ্যাসিবাদী হয়ে উঠলে কি হয় তার পরিণতি। আর যুগ যুগ ধরে সাধারণ মানুষের গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা হয়ে থাকবে এই জুলাই স্মৃতিচিহ্ন জাদুঘর। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জাতির মধ্যে বিভেদ ও রাজনৈতিক নেতাদের কাছ থেকে বিশৃঙ্খলা কাম্য নয় বলে মন্তব্য করেছেন
অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। গণহত্যা নিয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, দলটি ফেরার চেষ্টা করলে প্রতিহত করা হবে। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের কৃতিত্ব নিয়ে টানাটানি কাম্য নয়, বিভাজন যাতে না হয় সেজন্য সজাগ থাকার আহ্বান তার। আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। অসংখ্য শহীদের রক্তে লিখিত 24শে জুলাই ফ্যাসিস্ট সরকারের পতনের গণঅভ্যুত্থান পূর্ণ করেছে 2 বছর। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রধান অতিথি হিসেবে অংশ নেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। এ সময় সম্মাননা জানানো হয় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের। পরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র তুলে ধরা হয়। এ নিয়ে উপস্থিত এনসিপি নেতারা আপত্তি জানালে দুঃখ প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। এ সময় তিনি জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে রাষ্ট্রের দায়িত্বের কথা তুলে ধরেন। 3রা অগাস্ট সহ যে অসঙ্গতিগুলো আছে সেগুলোর বিষয়ে আমরা অ্যাড্রেস করব। আমি দুঃখ প্রকাশ করছি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জুলাই অধিদপ্তর আমরা প্রতিষ্ঠা করেছি। 1000 কোটি এবং 6 কোটি টাকা জুলাই যোদ্ধাদের জন্য, তাদের চিকিৎসা এবং বিভিন্ন ভাতার জন্য আমরা এই 5 মাসে ব্যয় করতে পেরেছি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের কৃতিত্ব নিয়ে টানাটানি কাম্য নয়। মতপার্থক্য হতে পারে, তবে বিভাজন যেন না হয় সেদিকে সজাগ থাকতে হবে। গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করানোর ঘোষণাও দেন তিনি। আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং তাদের বিচার নিশ্চিত করা হবে। জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য, রাজনীতি করার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে। আমরা প্রতিযোগিতা করছি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। আমরা এমন একটা সংবিধান সংশোধনী আনতে চাই যে সংশোধনী নিয়ে আমরা অনেক বছর চলতে পারবো, কারণ বারবার জুলাই আসে না। অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ প্রামাণ্যচিত্র নিয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় মর্মাহত হন। বলেন, রাজনৈতিক নেতাদের কাছ থেকে বিশৃঙ্খলা কোনোভাবে কাম্য নয়। নিশ্চয়ই এখানে ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। তারপর তো শান্ত হওয়া উচিত। এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে এটাকে পুষে সংসদের মতো একটা ওয়াকআউট, এটি বাঞ্ছনীয় নয়। জুলাই গণহত্যা নিয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, বরং তারা আবারও দেশে আসার ঘোষণা দিচ্ছে, যা তাদের জন্যই বুমেরাং হবে বলে হুঁশিয়ার করেন হাফিজউদ্দিন আহমদ। আওয়ামী লীগের দেখেন, তাদের কোনো অনুশোচনা নাই, তারা কোনো লজ্জাবোধ করে না। তো আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে আছেন, দেখা হবে ইনশাআল্লাহ রাজপথে। বাংলাদেশের মর্যাদা রক্ষা করতে দেশের প্রত্যেকটি নাগরিকের প্রতি আহ্বান জানান অস্থায়ী রাষ্ট্রপতি। যাতে কোনো বিভাজন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। যেখানে অধিকার হরণ সেখানেই প্রতিরোধ। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে 11 দলীয় ঐক্যের গণসমাবেশে এ হুঁশিয়ারি দেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। নতুন কোনো ফেসিবাদের উত্থান হতে দেয়া হবে না বলে প্রত্যয় জানান জোটের শীর্ষ নেতারা। এদিকে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, জবাবদিহিতামূলক গণতন্ত্র নিশ্চিত করা গেলে ফেসিবাদ বিরোধী ঐক্য দৃঢ় হবে। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে 11 দলীয় ঐক্যের গণসমাবেশ। বৃষ্টি উপেক্ষা করে বুধবার সকাল থেকে সমাবেশস্থলে ভিড় করেন নেতাকর্মীরা। তবে যোগ দেননি ঐক্যের অন্যতম শরিক খেলাফত মজলিসের নেতারা। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত কর্মসূচিতে সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস তেল সংকট নিয়ে সরকারের সমালোচনা করেন নেতারা। দ্রুতই জুলাই হত্যায় জড়িতদের বিচার নিশ্চিতের দাবি করেন তারা। কোথাও যদি বিদ্যুৎ, গ্যাস এগুলোর সংকটে পড়ে, সবাই থালাবাটি বাসন কলস নিয়ে রাস্তায় নামবেন। ক্ষমতায় বসেছ, গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, সিন্ডিকেট চলবে না, কোনো পণ্যের দাম বাড়ানো যাবে না। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, যেখানেই জনগণের অধিকার হরণ করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। জনগণের দুর্ভোগ যেখানে, সন্ত্রাস যেখানে, ফেসিবাদ যেখানে,
জনগণের অধিকার হরণ যেখানে, সেখানেই আমরা অগ্নিগিরি হয়ে জ্বলে উঠব ইনশাআল্লাহ। অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এসে জামাত এনসিপি জোটের নেতাদের প্রত্যয় যে আকাঙ্ক্ষা থেকে জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে, জনগণের পাশে থেকেই সেই আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করবেন তারা। এদিন বিকেলে সংসদ সচিবালয়ে অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, দেশের জবাবদিহিতামূলক গণতন্ত্র নিশ্চিত করা গেলে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরও দৃঢ় হবে। ফ্যাসিবাদ প্রশ্নে, ফ্যাসিবাদ বিরোধিতা আমরা এখন ঐক্যবদ্ধ আছি। আমাদের এই ঐক্য সুদৃঢ় হবে যদি সত্যিকার অর্থে আমরা জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশ যে লড়াই করেছে সেই বাংলাদেশকে আমরা তৈরি করতে পারি। এর আগে সকালে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণজমায়েত আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এদিকে পলাতক ও দণ্ডিত শেখ হাসিনাকে ভারত সরকারের অনুমতিতে দিল্লিতে মতবিনিময়ের সুযোগ করে দেয়ায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার উপর বিরূপ প্রভাব পড়তে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মতবিনিময় সভায় শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশ ও জনগণের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন। জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালনের দিনে ভারতের মাটিতে তার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতির প্রতি গুরুতর অসম্মান। বিবৃতিতে আরও বলা হয়, প্রত্যর্পণ চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য বারবার অনুরোধ জানানো হলেও এখনও সাড়া দেয়নি ভারত সরকার। গণমাধ্যমে শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দেয়া বাংলাদেশ ভারতের সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক বিকাশের জন্য ক্ষতিকর। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ আর কোনোভাবেই তাবেদার রাষ্ট্র হবে না। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 5 আগস্টের অনুষ্ঠানে তিনি আরও বলেন, জুলাই যোদ্ধারাই দেশকে এক ভয়াবহ দানবের হাত থেকে মুক্ত করেছে। জুলাইয়ের চেতনা ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। কিছুকাল আগে আমাকে তুরস্কের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বললেন, বাংলাদেশ একসময় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে হারিয়ে যাচ্ছিল, সেই বাংলাদেশ ফিরে আসছে, দেখে আমরা খুব আনন্দিত। আমরা সেই ক্লায়েন্ট স্টেট সেই পর্যায়ে কখনো ফেরত যাব না, নেভার অ্যাগেন। জুলাইয়ের শহীদবৃন্দ, জুলাইয়ে যারা আহত হয়েছেন, তারা আমাদেরকে যে ঐতিহাসিক দায়িত্বটা দিয়ে গেছেন সেটা পালন করার মতন সক্ষমতা আমাদের আছে। দুরন্ত ছেলেমেয়েগুলো প্রবল একটা লড়াইয়ে একটা ভয়াবহ দানবের হাত থেকে দেশটাকে ছিনিয়ে এনেছে। ভোরের সময় আরও থাকছে, দশকের পর দশকও নিস্তার মেলেনি ভবদহের জলাবদ্ধতার অতিবৃষ্টির ভোগান্তি। পানিবন্দী অন্তত 1 লাখ মানুষ, কাজে আসছে না প্রকল্প, 4 দশকে ব্যয় 900 কোটি টাকা। জুলাইয়ের স্মৃতি, সাংস্কৃতিক চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধরে রাখতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো ওপেন এয়ার কনসার্ট। 7টি ব্যান্ড দলের পরিবেশনায় কনসার্ট ফর ডেমোক্রেসিতে মাতেন বিভিন্ন বয়সী মানুষ। এদিকে বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়া অ্যাভিনিউতেও বর্ষা বিপ্লবের গান উপভোগ করেন নানা শ্রেণী পেশার দর্শক। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে উৎসব আয়োজনে মেতেছে সারা দেশ। সংস্কৃতি মন্ত্রণালয় ও ব্যান্ডস মিউজিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট ফর ডেমোক্রেসি। বৃষ্টি বাধার কারণে আয়োজন শুরু হয় বিকেল 4:30টায়। প্রথমেই মঞ্চে এসে পারফর্ম করে জনপ্রিয় ব্যান্ড দল লালন। এ সময় উন্মাদনায় ফেটে পড়েন দর্শকরা। এছাড়া অংশ নেয় মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে সহ আরও 7টি ব্যান্ড দল। কনসার্ট আয়োজনের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান সময় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের বাবু। সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের
যারা আছেন প্রতিমন্ত্রী এবং আমাদের উপদেষ্টা, পাশাপাশি সচিব মহোদয়, আপনাদের সবাইকে ধন্যবাদ যে আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য এরকম একটি আয়োজন করেছেন। জুলাই চেতনাকে ধারণ করেই এই কনসার্টের আয়োজন বলে জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। বক্তব্য দীর্ঘ না করে দর্শকদের ধন্যবাদ দিয়েই কনসার্ট উপভোগের আহ্বান জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আমি শুধুমাত্র আপনাদের জন্য আজকে আমাদের বক্তব্য এখন কোনো বক্তব্য দেব না। এদিকে মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হয় ওপেন এয়ার কনসার্ট বর্ষা বিপ্লবের গান। দেশের জনপ্রিয় ব্যান্ড ও সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে এই আয়োজন ঘিরে তৈরি হয় উৎসবের আমেজ। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে সবাইকে জুলাই চেতনা ধারণ করার আহ্বান জানিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা সংসদের দায়িত্ব। সবাইকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংকল্প নিতে হবে। এ সময় সকল গণতান্ত্রিক শক্তিকে ফ্যাসিবাদ, চরমপন্থা এবং উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সচিবালয় কর্তৃক 16টি বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছে। বিপদ মাথায় নিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীরা জীবন বাজি রেখে যুদ্ধ করে স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছে। এটি এক গৌরবময় কাহিনী, যা নিয়ে বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে গর্ববোধ করবে। আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি, জুলাইকে যেন ধারণ করতে পারি। আমরা যেন জনগণের চেতনাকে, জনগণের আশাকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারি। এটি হওয়া উচিত আমাদের আজকের সংকল্প। জুলাই শহীদদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায় বিচার, গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করবে। গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। এতে অংশ নেন শিক্ষাবিদ সহ জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। আজকের এই সভা উত্তাল জুলাইয়ের কথা মনে করে আবেগ আপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। অনেকেই দাবি জানান ক্যাম্পাসে লেজুর বৃত্তির রাজনীতি বন্ধের। একটা নিরাপদ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য, লেজুর ভিত্তিক রাজনীতি পরিহার করার জন্য, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করলে তাদের আত্মা শান্তি পাবে। যে শিক্ষা আমার সন্তান যেভাবে জীবন দিয়েছে, আর কোনো এরকম আমার মতো আরো ফারহান ফায়েজের মতো আরো নিরীহ বাচ্চাকে যেন রাজপথে বা শিক্ষাঙ্গনে জীবন দিতে না হয়। জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন ট্র্যাজেডির পুনরাবৃত্তি রোধে রাষ্ট্রকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান শহীদ পরিবারের সদস্যরা। কোনো বিপ্লব, কোনো অভ্যুত্থান কখনোই সংবিধান মেনে হয় না। আমাদের সন্তানেরা যে সুযোগটা এই জাতির জন্য করে দিয়ে গেছে, আমি মনে করি সংবিধানকে অবশ্যই সংস্কার করতে হবে। আমাদের ছেলে মেয়ে যে প্রত্যাশার রাস্তায় নামছিল, যে পথে ওনার আশাকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় নামছিল, ওই দিন যে আশাকাঙ্ক্ষা পূরণ হবো, ওই দিন আমরা শান্ত হব। আবু সাইদ সহ আত্মত্যাগ করেছে। আমরা চাই রাষ্ট্র যেন আমাদের এই স্বজনহারা মানুষের পাশে ন্যায় বিচার করে। এর আগে বুধবার সকালে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় উপাচার্য বলেন, বৈষম্যহীন বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশ যেন আবার সেই কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়। আমরা যেন এই দেশে বৈষম্যহীন সমাজ গড়ে বাংলাদেশকে নতুন বাংলাদেশে আমরা চাই, যে বাংলাদেশ হবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ। জুলাই আন্দোলন সবার, তাই নতুন বাংলাদেশ গড়তে সবাইকে নিয়ে কাজ করার আহ্বান শহীদ ও আহতদের পরিবারের। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারের দোসরদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। বুধবার বিকেলে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলোচনা সভায় তিনি একথা বলেন, সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার শপথ নেওয়ার আহ্বান জানান তিনি।
বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করে সুস্থ বাংলাদেশ করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি জুলাই আন্দোলনে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সহায়তায় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি। এখনো কিন্তু স্বৈরাচারের দূষররা দেশে রয়েছে, নানাভাবে দেশটাকে আবার অস্থির করার জন্য ষড়যন্ত্র করতেছে। আপনাদের সবার নাক চোখ খোলা রাখতে হবে, আমাদের এদেরকে প্রতিহত করতে হবে। এরা বিদেশিদের এজেন্ট, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায়। যেহেতু আমরা সবাই জুলাই যুদ্ধ দেখেছি, বিপ্লব দেখেছি, আমরা দুর্নীতিমুক্ত একটি স্বাস্থ্য মন্ত্রণালয় কায়েম করব, এই শপথ আজকে আমাদেরকে নিতে হবে। একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল শিবিরের সহিংসতার ঘটনায় পাল্টাপাল্টে অভিযোগ করছে ছাত্রদল ও শিবির। উস্কানি দিলে একে অপরকে প্রতিহতের হুঁশিয়ারিও দিয়েছেন নেতারা। অবশ্য এই সহিংসতার পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন দেখছেন রাজনৈতিক বিশ্লেষক। বলছেন এই দুই সংগঠন যত বিবাদে জড়াবে ততই শক্তিশালী হবে তৃতীয় কোনো পক্ষ। সময় থাকতে ঐক্য ফেরাতে মূল রাজনৈতিক দলকে হস্তক্ষেপের পরামর্শ বিশ্লেষকের। মাসুদুর রহমানের রিপোর্ট। হঠাৎ করেই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা। রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, আলিয়া মাদ্রাসা, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে সংঘর্ষে জড়ায় ছাত্রদল, ছাত্র শিবির। দুই ছাত্র সংগঠনই জুলাই অভ্যুত্থানে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছিল। মাত্র 2 বছরের মধ্যে এমন বিরোধে অবাক অনেকে। ছাত্র শিবিরের অভিযোগ, সহিংসতার ঘটনায় কোনো দায় নেই তাদের, সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল। অপরদিকে ছাত্রদলও পাল্টা অভিযোগ করে বলেছে শিবিরের মবের চেষ্টা প্রতিহত করেছে ছাত্রদল। একটি ক্যাম্পাস ইসলামী ছাত্র শিবির কোনো বিশৃঙ্খলা করতে দেয়নি, তারা করতে চেয়েছিল, আমরা প্রতিহত করেছি। তারপর তারা বাইরে ওই জামাতের লোকজন নিয়ে ঝামেলা করেছে, কোনো ক্যাম্পাসে প্রবেশ করে করতে পারছে। আমরা যদি চাই এই ধরনের ভাবে এইভাবেই তাদেরকে প্রতিহত করা হবে। বাংলাদেশের বর্তমান যে ইস্যুগুলো, গ্যাসের দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে, মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, এই জায়গা থেকে মানুষের দৃষ্টি ফেরানোর জন্য ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল করা এবং মিডিয়ার ফ্রেমিংটা অন্যভাবে করার জন্য আসলে এটা অ্যাসাইনমেন্টের একটা কাজ। সহিংসতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন দুই সংগঠনের শীর্ষ নেতা। উস্কানি দিলে প্রতিহতের ঘোষণাও দিয়েছেন তারা। স্বাভাবিক ওয়েতে যতটুকু সহনশীল থাকা যায়, ক্যাম্পাসকে শান্ত রাখা যায়, আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছি। এরপরে যদি কেউ পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, তাহলে তার প্রতিক্রিয়াটা তো আমাদের কিছু করার নেই। সব জায়গায় কি তাদের হাতে মার খাবো? তারা কি আমাদের মেরেই যাবে, মানে ছাত্রলীগের মতো করে? এই দিন তো আর নেই। আমরা তো সেই ছাত্র সংগঠন যারা এই ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করে আমরা টিকেছিলাম। যারা ছাত্রলীগের পতাকা তুলেছিল তারা আমাদেরকে হুমকি দেয়, এটা দেওয়ার মতো সক্ষমতা তাদের হয়নি এখনো। এই বাংলাদেশে ওই শিবিরের এখনো সেই সক্ষমতা হয়ে সারেনি। শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতার পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন দেখছেন রাজনৈতিক বিশ্লেষক। বলছেন এমন সহিংসতা নিজেদের বিপদ ডেকে আনবে, শক্তিশালী করবে তৃতীয় পক্ষকে। জুলাই প্রশ্নে তাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ যোগাযোগ থাকা দরকার এবং ক্যাম্পাসে যেন যদি আপনার এই ধরনের সহিংসতা বাড়তে থাকে তাহলে এটা কিন্তু একটা সময় আরও ভায়োলেন্স তৈরি করবে। প্রশ্নে যদি তাদের মধ্যে এক ঐক্যমত থাকা দরকার, তা না হলে তৃতীয় পক্ষ তার অবস্থান শক্তিশালী করে ফেলবে, সেটা হবেই, সেটাকে ঠেকানো মুশকিল হবে। বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ স্বাভাবিক করার পরামর্শ বিশ্লেষকদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। উচ্চমূল্য, ধীরগতিসহ নানা অভিযোগ থাকা সত্ত্বেও আবারও গ্রাহক ফিরছে মোবাইল ইন্টারনেটে। বিটিআরসি তথ্য বলছে 10 মাস পর চলতি বছরের জুনে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক আবারও 12 কোটি ছাড়িয়েছে। এর মধ্যে মার্চ থেকে জুন এই 4 মাসে যুক্ত হয়েছে প্রায় 73 লাখ ব্যবহারকারী। অপারেটরদের দাবি, নতুন সিম বিক্রিতে দেয়া আকর্ষণীয় ডেটা প্যাকেজ গ্রহণ করছে, গ্রাহককে টানছে। তবে দ্বিমত করে গ্রাহকরা বলছেন অফার নয় বরং প্রয়োজনীয় ব্যবহার করছেন মোবাইল ইন্টারনেট। শুভকরের রিপোর্ট। ভৌগোলিক দূরত্বকে হাতের মুঠোয় এনে মুহূর্তেই ইমেইল কিংবা ভিডিও কলে যোগাযোগ, কেনাকাটা, বিনোদন সহ নানা কাজে দৈনিক 13,000 জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করছেন দেশের 13.5 কোটির বেশি গ্রাহক, যার প্রায় 60% ব্যবহৃত হয় মোবাইলে।
তবে গেল বছর নিরাপত্তার স্বার্থে এক ব্যক্তির নামে সিম নিবন্ধন সীমা 15 থেকে 10টিতে নামানোর পর ধাক্কা লাগে মোবাইল ইন্টারনেট ব্যবহারে। বিটিআরসির তথ্য বলছে 2025 সালের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে গ্রাহক সংখ্যা 12 কোটি 15 লাখ থেকে কমে দাঁড়ায় 11 কোটি 35 লাখে, অর্থাৎ প্রায় 80 লাখ গ্রাহক হারায় 4 অপারেটর। ধাক্কা সামলাতে নতুন সিম বিক্রিতে লোভনীয় অফার দিচ্ছে মোবাইল অপারেটররা। এর ফলে গেল মার্চ থেকে জুন পর্যন্ত মোবাইল ইন্টারনেট গ্রাহক বেড়েছে প্রায় 73 লাখ। যদিও ইন্টারনেট সেবার মান ও দাম নিয়ে বরাবরের মতোই অসন্তোষ গ্রাহকের কণ্ঠে। 199 টাকা প্যাকেজ ব্যবহার করতাম 15 জিবি, সেটা এখন 250 টাকা প্যাকেজ ইউজ করতে হইতেছে। দাম যাই হোক ব্যবহার করতে হবে, এটা তো আমরা বাধ্যতামূলক। সরকার যে পরিমাণ ভ্যাট ট্যাক্স কমাইছে ওই পরিমাণ সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। 20 টাকা দিয়ে যেমন 1 জিবি 7 দিন মেয়াদে কিনছে, কিন্তু এখন তারা এগুলো কি করছে 50 টাকা 70 টাকা নিয়ে গেছে, 2-3 জিবি দিয়ে মেয়াদ দিছে 3 দিন। তাহলে এটা তো হইল না, এটা তো এক ধরনের আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে। গ্রাহক বাড়ায় চলতি বছরের প্রথম 6 মাসে রবির রাজস্ব আয় ছাড়িয়েছে 5,242 কোটি টাকা। বছর ব্যবধানে যা 7.1% বেশি। ডাটা থেকে রাজস্ব আয় 13.6% বেড়েছে। বাংলালিংক টেলিটক সাম্প্রতিক আর্থিক বিবরণী প্রকাশ না করলেও ধাক্কা কাটিয়ে ইন্টারনেট গ্রাহক বৃদ্ধির ইতিবাচক চিত্র তুলে ধরেছে গ্রামীণফোন। আমরা দেখেছি ইন্ডাস্ট্রিতে সবাই কিন্তু এখন ইন্টারনেট রেডি সিম বাজারে ছাড়ছে, যার কারণে যে সিমটাই আপনি ঢোকাচ্ছেন সাথে সাথে কিন্তু আপনি একটা ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছেন, আগে যেটা একটু ছিল না। সো আমরা এটার একটা ভালো ট্র্যাকশন এখন দেখছি। তবে গ্রাহক বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেটে। এই সেবা নিচ্ছেন 1.5 কোটির বেশি গ্রাহক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আমদানিকারক চক্রের কাছে দেশ 17 বছর নত ছিল বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী। অপশাসনের কারণে ধুঁকছে গ্যাস ও বিদ্যুৎ খাত। জ্বালানি সংকট নিরসনে ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। বুধবার সিলেটে জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। 17 বছর একটি আমদানিকারক চক্রের কাছে দেশকে নত করে রাখা হয়েছে বলেই জনগণকে নানা সমস্যার মুখে পড়তে হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন তিনি। এ সময় স্থানীয় সংসদ সদস্য বৃন্দ, সিটি প্রশাসক ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই যে 2 দিন পরে পরে 2-4 ঘন্টা লোডশেডিং হয়, আপনারাও উত্তপ্ত হন, আমরাও উত্তপ্ত হই যে দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। এই দেশটা যেন এই চক্রের কাছে নত থাকে, যাদের দিয়ে আমদানি করা হবে গ্যাস, এই উদ্দেশ্যে এই কাজগুলি করা হয়েছে। জ্বালানির চাহিদা মেটাতে, বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক করতে কিছু সময় দিতে হবে। এর মধ্যে যদি 2-4 ঘন্টা লোডশেডিং হয়, ঘাম ঝরে, স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়, মেনে নিতে হবে যে সেটার জন্য 17 বছর এই কুশাসনের ফলে বা অপশাসনের ফলে আমরা উত্তরাধিকার সূত্রে যেটা পেয়েছি, এটা থেকে বের হওয়ার জন্য এই সময়টা একটা ট্রানজিশন টাইম। মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দুর্বৃত্তদের বিরুদ্ধে। পুলিশ জানায়, বুধবার রাত 9টার দিকে কয়েকজন দুর্বৃত্ত সাকিব আল হাসানের বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও পেট্রোল দিয়ে আগুন ধরানোর চেষ্টা করে। হামলায় বাড়ির কয়েকটি কাচের জানালা ভেঙে যায় বলে জানায় তারা। এ সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাকৃতিক দুর্যোগে বাড়িঘর নদীতে বিলীন হওয়া, কর্মসংস্থান না থাকা, লবণাক্ত জমিতে ফসল না ফলা সহ বিভিন্ন কারণে প্রতিনিয়ত খুলনায় উপকূলীয় এলাকা ছাড়ছে মানুষ। টিকে থাকার শেষ চেষ্টা হিসেবে তারা ছুটছেন শহরে, কিন্তু শহরেও মিলছে না নিরাপদ আশ্রয় কিংবা নিশ্চিত ভবিষ্যৎ। মঞ্জুরুল হক মঞ্জুরের ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। বারবার ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূল। গত 1 দশকে সিডর, আইলা, আমফান সহ অন্তত 10টি ঘূর্ণিঝড় সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ জনপদ।
খুলনার কয়রা, দাকব ও পাইকগাছা সহ উপকূল জুড়ে বাড়ছে নদী ভাঙন ও লবণাক্ততার প্রভাব। বিলীন হয়েছে অসংখ্য বসতভিটা, অনাবাদী হয়েছে কৃষি জমি, কমেছে মৎস্য চাষ ও পশুপালনের সুযোগ। অস্তিত্ব রক্ষার শঙ্কা এখন উপকূলের হাজারো পরিবারের কণ্ঠে। কাজ ও আশ্রয় হারিয়ে এসব মানুষ দিন দিন বাধ্য হচ্ছেন নিজের ভিটেমাটি ত্যাগ করতে। শেষ আশ্রয় হিসেবে তারা বেছে নিচ্ছেন কাছের শহর। বাঙনে ভাঙে যায়, সময় লবণ পানি ঢুকে যায়, সে সময় আছে ফসলাতে আছে একেবারে নষ্ট হয়ে যায়। এখন তো আমরা মনে করেন যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। আমার আশেপাশে যারা লোকজন ছিল তারা বাগানে চলে গেছে, আর আমার তো এই একই অবস্থা। মাসে দেখা গেল 6 দিন 10 দিন এরকম কাজ হয়, এতে সংসার চলে না মানুষের। সমিতি অমুক তমুক দিয়ে কৃষকরা এখনো অনেক রাস্তায় ঋণগ্রস্ত। উপকূল ছেড়ে আসা এই জলবায়ু অভিবাসীদের বড় একটি অংশের ঠিকানা এখন খুলনা শহরের ঘিঞ্জি বস্তিগুলো। ভিটামাটি হারালেও মেলেনি মুক্তি, বরং শহরের অচেনা পরিবেশে শুরু হয়েছে বেঁচে থাকার আরেক সংগ্রাম। শহরের পরিচয়পত্র না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ, অনিশ্চিত আয় আর সামাজিক নিরাপত্তার বাইরে থেকেই চলছে তাদের জীবন। কেউ দিনমজুর, কেউ গৃহকর্মী, কেউ রিক্সা চালিয়ে কোনো মতে সংসার চালাচ্ছেন। বন্যায় ভাইসে গেছে, এই জন্য আমরা খুলনায় আসছি। আমাদের 3-4 বার ঘর ভেঙে গেছে, তারপর আমরা এখানে আসি। খুলনার অবস্থা একদম বাজে ভাই, কোথাও কোনো কাজ কাম নাই। বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর তথ্য বলছে, খুলনা শহরের বস্তিগুলোর প্রায় 70% মানুষ দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূল এলাকা ছেড়ে এসেছেন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে তৈরি হওয়া এই অভিবাসীদের বিষয়টিকে কেবল প্রাকৃতিক দুর্যোগ হিসেবে না দেখে আইনি ও সামাজিক সুরক্ষার কাঠামোর মধ্যে আনতে হবে। এই সংখ্যা যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে, একসময় শহরে আর কোনো মানুষের বসবাসের স্থান থাকবে না। কারিগরি শিক্ষার মাধ্যমে তাদেরকে যদি দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে পারি, তাহলে সবচেয়ে আমাদের জন্য একটা বড় বুস্টিং হবে। খুলনা মহানগরীতে শতাধিক বস্তিতে লক্ষাধিক মানুষের বসবাস। বেসরকারি সংস্থার তথ্য মতে গত 10 বছরে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে এসব বস্তিতে এসেছেন অন্তত 30,000 পরিবার। এই স্রোত থামাতে এবং বাস্তুচ্যুত মানুষকে উপকূলে ফিরিয়ে দিতে কর্মসংস্থান, টেকসই পুনর্বাসন এবং দুর্যোগের ক্ষতি কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। জুলাই মাস জুড়ে টানা বৃষ্টি আর নিম্নচাপের প্রভাবে যশোরের ভবদহ অঞ্চলে আবারও দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। অভয়নগর ও মনিরামপুর উপজেলার অন্তত 50টি গ্রামের বসতঘর, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও মাছের ক্ষেত তলিয়ে গেছে পানিতে। প্রায় 1 লাখ মানুষ চরম পানিবন্দী। স্থানীয়দের অভিযোগ, নদী পুনঃখননে প্রায় 140 কোটি টাকার প্রকল্প চলমান থাকলেও মিলছে না কোনো সুফল। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। টানা বর্ষণ আর পলি জমে নদী ভরাট হওয়ায় যশোরের ভবদহ অঞ্চলে আবারও দেখা দিয়েছে জলাবদ্ধতা। ঘরের উঠান থেকে শুরু করে স্কুল মাঠ সবই এখন পানির নিচে। অভয়নগর ও মনিরামপুরের অন্তত 50 গ্রামের মানুষের জীবনযাত্রা এখন পুরোপুরি থমকে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 1 লাখ মানুষ। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর, তলিয়ে গেছে ডুমুরতলা, ভেদভিটা ও আন্দা বলার বাঁধ সহ গুরুত্বপূর্ণ কয়েকটি আঞ্চলিক সড়ক। স্থানীয়দের দাবি, জলাবদ্ধতা নিরসনে প্রায় 140 কোটি টাকার নদী খনন কাজ চলমান থাকলেও বাস্তবে কমেনি পানি। কয়েক দশক ধরে আমাদের এই অঞ্চলে জলাবদ্ধতা থাকে। 3-4 দিন রান্না করতে পারিনি, তারপরে চালিয়ে বান্ধে রান্না করতেছি। একটু ভালো কিছু আশা করছিলাম, তো দেখি এবছরই বেশি ভুক্তভোগী। এবছর অনেক আগেই হচ্ছে জল এসে গেছে। 50টি গ্রাম এবং 10 লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী হয়ে পড়ে আছে। সাপ, ব্যাঙ, মানুষ একসঙ্গে বসবাস করছে। আমরা অবিলম্বে আমডাঙ্গা খাল এই মুহূর্তে সংস্কারের ব্যবস্থা করা হোক। এদিকে পানি উন্নয়ন বোর্ডের দাবি, জনগণের চাহিদা মতো নদী খননের কাজ চলছে এবং তার অগ্রগতি 62%। মূলত ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ড্রেজিং কাজও চলমান আছে, পানি নিষ্কাশনও খুব বেশি ত্বরান্বিত হয়েছে। আশা করছি যে খুব স্বল্প সময়ের মধ্যে যদি অতিবৃষ্টি বা ভারী বর্ষণ ভবদহ এলাকায় না হয়, তাহলে মানুষের যে উঠানে বা বাড়িঘর ধরে কাছাকাছি যে পানিটা বৃদ্ধি পেয়েছে, এই পানির পরিমাণটা একদম সহনীয় পর্যায়ে চলে আসবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত 4 দশকে ভবদহের জলাবদ্ধতা নিরসনে সরকারি ও আন্তর্জাতিক অর্থায়নে প্রায় 900 কোটি টাকা ব্যয় হয়েছে। সময় সংবাদ, যশোর। ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেন উন্নতিকরণের কাজ চলছে কচ্ছপ গতিতে। 1 দফা বাড়ানোর কাজের মেয়াদেও শেষের পথে, কিন্তু কাজ হয়েছে মাত্র 10%। ভোগান্তি পোহাচ্ছেন সড়ক ব্যবহারকারীরা। জেলা প্রশাসন বলছে প্রকল্পকে জমি বুঝে দেয়া হয়েছে, আর প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন জমি বুঝে পেলেও স্থাপনা অপসারণ না হওয়ায় পুরোদমে শুরু হচ্ছে না কাজ। লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিম খান।
ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নতিকরণ প্রকল্পের অনুমোদন হয়েছে 2020 সালের 24 নভেম্বর। কাজের মেয়াদ এক দফা বাড়িয়ে বর্ধিত করা হয় 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। আর মাত্র কয়েক মাস বাকি থাকলেও এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র 10%। কয়েকটি স্থানে ফ্লাইওভারের পাইলিং, ব্রিজের গার্ডার, কালভার্টের কিছু অংশ সম্পন্ন হলেও মূল সড়কের কাজ এখনো শুরু হয়নি। ফলে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন এই সড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা। ধুলাবালু, খানাখন্দ আর ধীরগতির যান চলাচলে এই মহাসড়ক এখন ভোগান্তির আরেক নাম। যশোরে যায় 6 লেন রাস্তা, যাতে অতি দ্রুত এই রাস্তাটা রাস্তার কাজটা সম্পূর্ণ হয়। আমাদের এই কাজটি শুনছি নাকি ডিসেম্বরে শেষ হওয়ার কথা, কিন্তু আমার যে মনে হচ্ছে যে আরো 2-4 বছরে এই রাস্তার কাজ শেষ হবে না। আমরা চলাচল করতে পারছি না, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হওয়ার তালে আছে। রাস্তা ভালো চাই আমরা। গতি বাড়ানোর দরকার, কারণ জনগণ যথেষ্ট ভোগান্তি হচ্ছে। ঝিনাইদহ থেকে কালীগঞ্জ পর্যন্ত যাত্রী লাগতো আধা ঘন্টা, এখন লাগে 1 ঘন্টার উপরে। যানবাহন ব্যাপক সময় আপনার বিকল হয়ে পড়ে থাকে, বিভিন্ন সময় দুর্ঘটনা হয়। এইগুলো রাস্তার কাজটা দ্রুত সম্পন্ন হলে এলাকার লোকের খুব উপকার হয়। জেলা প্রশাসন বলছে গত মাসে প্রকল্প কর্তৃপক্ষকে বুঝে দেওয়া হয়েছে জমি, আর সড়ক বিভাগ বলছে জমি বুঝে পেলেও এখনো অনেক স্থাপনা অপসারণ হয়নি। স্থাপনা সরানো হলেই পুরোদমে শুরু হবে কাজ। 6 থেকে 7 মাস আগে আমাদের প্রথম ফেজ সেটি আমরা উইকেয়ার প্রকল্পকে বুঝিয়ে দিয়েছি। সদরের যে অংশটুকু সেটিও আমরা গত মাসে বুঝিয়ে দিয়েছি। আমাদের দিক থেকে ভূমি অধিগ্রহণের কোনো সমস্যা নেই। কিছু কিছু স্থাপনা এখনো আছে, তো সেগুলা হয়তো খুব দ্রুততম সময়ে হয়তো ওনারা স্থাপনাটা সরিয়ে নেবেন এবং আমরা প্রস্তুত আছি কাজের জন্য। 2020 সালের 24 নভেম্বর একনেক সভায় ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর ফেজ 1-এর আওতায় ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেন উন্নয়ন অনুমোদন দেওয়া হয়। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। চাহিদা কম থাকায় সংরক্ষণাগারে বাড়ছে চালের মজুত। চালের অতিরিক্ত মজুতে লোকসানের শঙ্কায় মিল মালিকরা। পাইকারি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চাল না কেনায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তাদের। উৎপাদিত এবং সংরক্ষিত চালের বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান মিল মালিক সমিতির। বাবুল হোসেনের ক্যামেরায় এস এম রাশেদের রিপোর্ট। দেশের বৃহৎ চালের মুকাম কুষ্টিয়ার খাজানগর। এই এলাকায় 192টি চাল মিলে প্রতিদিন উৎপাদন হচ্ছে বিভিন্ন মানের চাল। চাল মিলগুলো উৎপাদিত বিপুল পরিমাণ চাল এখন গুদামে আটকে আছে। চাল গুদামজাত থাকায় বৃদ্ধি পেয়েছে সংরক্ষণ সংকট ও নষ্ট হওয়ার আশঙ্কা। দীর্ঘদিন ধরে গুদামে চাল সংরক্ষণ করতে গিয়ে বাড়ছে গুদাম ভাড়া, শ্রমিক ও রক্ষণাবেক্ষণ ব্যয়। পাশাপাশি অতিরিক্ত সময় ধরে সংরক্ষণে চালের মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। কুষ্টিয়া তথা খাজানগর এলাকায় যতগুলো মিল আছে প্রত্যেকটা মিলে একই অবস্থা। আমরা যারা মিল মালিক আছে আমরা মনে হয় না টিকে থাকতে পারবো। আমাদের সামনে অনেক হয়তো খারাপ দিক আসতে পারে। সঠিক সময় যদি আমরা চাউল বিক্রয় করতে না পারি তাহলে আমাদের এক সময় মিল বন্ধ করে দেওয়ার উপক্রম হতে পারে। দাম না বেড়েও যদি আমাদের রেগুলার বেস যদি প্রতিদিন বেচা কেনাটা ঠিক মতন থাকে, এটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ। পাইকারি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চাল ক্রয় না করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। মজুতকৃত চালের বিষয়ে সরকারের মন্ত্রণালয়গুলোর যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান মিল মালিক সমিতির। আমাদেরকে সরকারের সহায়তা, সরকারের বাণিজ্য ব্যাংক সেক্টর যারা আমাদেরকে আরও স্বল্প ঋণে যাতে আমাদের সহায়তা দেয়। বিদ্যুতের যে মূল্যটা এটা যেন এই শিল্পকে যেন কৃষি শিল্পের যেন বিদ্যুতের মূল্যটা যেন একটু স্থিতিশীল রাখে। কুষ্টিয়া খাদ্য বিভাগের তথ্য মতে কুষ্টিয়া জেলার মিলগুলো প্রতিদিন প্রায় 3,500 মেট্রিক টন চাল উৎপাদন করে। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। যশোরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, বিশেষ করে অভয়নগর উপজেলার এর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। স্বাস্থ্য বিভাগ বলছে ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রম সমান্তালে চলছে। আবুল কালাম আজাদের ছবি এবং জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর মাস ডেঙ্গু রোগের প্রকোপ দেখা যায়। যশোরে এবছর জুন মাসের শুরু থেকেই ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়া শুরু হয়। প্রথম দিকে ডেঙ্গুর প্রকোপ সারা দেশের তুলনায় কিছুটা কম থাকলেও এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জেলার 8 উপজেলাতেই মিলছে ডেঙ্গু রোগী। রোগীদের দাবি, শহরে ডেঙ্গু প্রতিরোধে নানা উদ্যোগ নেওয়া হলেও গ্রামগুলোতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এখানে এসে ডাক্তারের কাছে আপনার চেক আপ করি, চেক আপের তখন ডেঙ্গু পজিটিভ আসে। আমি আজকে 5 দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত। আমার শরীরের ভিতর ব্যথা, তারপরে জ্বর।
জুন মাসে আমাদের ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল 55 জন, এই মাসে সেটা অলরেডি আজকে 116 জন হয়ে গেছে। আমরা চেষ্টা করছি আমাদের এখানে যেন সকল রোগী সঠিকভাবে চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারে, সেইভাবে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। অবশ্য স্বাস্থ্য বিভাগ বলছে ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রম সমান তালে চলছে। আমরা প্রতিনিয়ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ কমিউনিটি ক্লিনিক পর্যায়ে আমরা স্বাস্থ্য শিক্ষার কার্যক্রম বজায় রেখেছি, মানুষকে সচেতন করা হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার কিন্তু হাসপাতাল সহ চিকিৎসা কেন্দ্রের আশপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বজায় আছে। সিভিল সার্জন অফিসের তথ্য মতে চলতি মৌসুমে আক্রান্ত রোগীদের মধ্যে 347 জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন, তবে কেউ মারা যাননি। সময় সংবাদ, যশোর। গেল 2 মাসে মেহেরপুরে বন্ধ রয়েছে সরকারি হাসপাতালে অপারেশন। তালাবদ্ধভাবে পড়ে রয়েছে অপারেশন থিয়েটার। অস্ত্রোপচারে রোগীদের চিকিৎসা নিতে হয়রানির পাশাপাশি গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। তবে অ্যানেস্থেসিওলজিস্ট না থাকায় অপারেশন করা সম্ভব হচ্ছে না, জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। ফয়সাল হোসেনের ছবিতে বিনিয়ামিনের রিপোর্ট। মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মোহাম্মদ আলী অপারেশনের রোগী। গেল 1 মাস ধরে তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। জেলার হাসপাতালে অপারেশন বন্ধ। বেসরকারিভাবে কিংবা জেলার বাইরে চিকিৎসা নেওয়ার আর্থিক সক্ষমতা না থাকায় এভাবেই ভুগছেন তিনি। গেল 2 মাসে জেলার সরকারি হাসপাতালগুলোতে অপারেশন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে রোগীরা। প্রতিনিয়ত গাইনি, সার্জারি ও অর্থোপেডিক বিভাগের শত শত রোগী বঞ্চিত হচ্ছে সেবা থেকে। বাইরে ক্লিনিক কিংবা বেসরকারি হাসপাতালে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। দ্রুত অপারেশন চালুর দাবি ভুক্তভোগীদের। এখানে তো কোনো চিকিৎসাই নেই, মনে করেন এখানে থেকে এরা আমাকে বলছে যে আপনাকে বাইরে যাইতে হবে এটা অপারেশন করার জন্য। বিনা পয়সায় চিকিৎসা হয়, হসপিটালে অপারেশনের ব্যবস্থাটা তাড়াতাড়ি চালু হোক। অনেকগুলাই যন্ত্রপাতি আছে ওটির, কিন্তু এখনো চালু হয়নি। রোগী আসছে আমাদের কাছে, কিন্তু আমরা বলছি ওটি হচ্ছে না, ওরা চলে যাচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অ্যানেস্থেসিওলজিস্ট না থাকায় অপারেশন করা সম্ভব হচ্ছে না। অথচ মেহেরপুর জেনারেল হাসপাতালে অ্যানেস্থেসিওলজিস্ট ডাক্তার পদায়ন হলেও যোগদান করেননি তিনি। একজন জুনিয়র কনসালটেন্ট অ্যানেস্থেসিয়া হিসেবে অর্ডার হয়েছে, উনি এখনো জয়েন করেননি। উনি যদি জয়েন্টের ডেট পার হয়ে যায়, জয়েন না করে, তাহলে আবার আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এখানে মাইনর অপারেশন হয় কিন্তু মেজর অপারেশন হচ্ছে না, কারণ আমাদের এখানে একজন গাইনি কনসালটেন্ট থাকলেও অ্যানেস্থেসিওলজির কোনো কনসালটেন্ট নেই। দীর্ঘদিন অ্যানেস্থেসিয়া পদটি শূন্য থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে জানিয়ে একাধিকবার ঊর্ধ্বতন মহলকে বিষয়টি অবগত করা হয়েছে, জানালো সিভিল সার্জন। আমরা জনবলের কারণে ওটি করতে পারছি না, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে এগুলি বিষয়ে হস্তক্ষেপ করছেন এবং বিভিন্ন জায়গায় পদায়ন করছেন। সরকারিভাবে মুজিবনগর ও গাংনী উপজেলায় 2টি 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদরে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল রয়েছে। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। চুয়াডাঙ্গা জেলা জুড়ে আঞ্চলিক সড়ক ও মহাসড়কের পাশে রয়েছে ঝুঁকিপূর্ণ মরা গাছ ও ডাল। ঝড় বৃষ্টির সময় ডাল ভেঙে পড়ে এবং গাছ উপড়ে যায়। এতে প্রায় ছোট বড় দুর্ঘটনা সহ ঘটছে প্রাণহানির ঘটনাও। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘদিনও এসব গাছ অপসারণ না করায় ঘটছে দুর্ঘটনা। মাহফুজ মামুনের তথ্য এবং আইমান আহমেদ আনিসের ছবিতে রিপোর্ট। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শাহিপুর গ্রামের স্কুলপাড়ার তরুণ আইনজীবী রকনুজ্জামান আদালতের কাজ সেরে স্ত্রী সন্তান নিয়ে মোটরসাইকেলে করে 18 জুলাই দুপুরে ভালাইপুর গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে সড়কের পাশের শিলকড়াই গাছের শুকনা ডাল ভেঙে মাথায় পড়ে স্বামী স্ত্রী আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 30 জুলাই মারা যান তিনি। স্থানীয়রা বলছেন, জেলা জুড়ে সড়কে রয়েছে ঝুঁকিপূর্ণ মরা গাছ ও ডাল। ঝড় বৃষ্টির সময় ডাল ভেঙে পড়ে ও ঝুঁকিপূর্ণ গাছ উপড়ে পড়ে যায়। এতে পথচারীরা গুরুতর আহত হন। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে হতাহতের ঘটনা ঘটছে অভিযোগ তাদের। দুইজনে গাড়ি থেকে পড়ে সেন্সলেস হয়ে যায়। তারপর ওখানকার আশেপাশে মানুষ মাথায় পানি ঢালার পরে আমার যখন জ্ঞান ফেরে, উঠে দেখি বাচ্চা একজনের কোলে কান্নাকাটি করছে আর আমার হাজব্যান্ডের মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। মরা গাছগুলো যে কোনো সময় ভেঙে পড়ে মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে। প্রত্যেকটা রাস্তা সংলগ্ন যে গাছগুলো আছে সেখানে অনেক মরা ডাল আছে, মরা গাছপালা আছে, সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যত সময়ে সেগুলো অপসারণ করছে না।
তবে দুর্ঘটনা এড়াতে দ্রুত সড়কের পাশ থেকে ঝুঁকিপূর্ণ শুকনা গাছ ও ডাল অপসারণ করা হবে বলে জানান জেলা পরিষদের প্রশাসক। অতি দ্রুত আমরা এই সমস্যার সমাধান করব, যাতে এই ঝুঁকিপূর্ণ গাছের কারণে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। চুয়াডাঙ্গার সঙ্গে মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া জেলার সড়ক পথে যোগাযোগ রয়েছে। সড়কের দুই পাশে জেলা পরিষদ ও সড়ক ও জনপথ বিভাগের লাগানো গাছ রয়েছে। আর চুয়াডাঙ্গা মহাসড়ক ও জেলা সড়কের দুই পাশে প্রায় 300 মরা ও ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। মরণ ফাঁদে পরিণত হয়েছে সাতক্ষীরা পৌরসভার নির্মাণাধীন ড্রেন। বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা প্রাচীর দুর্ঘটনার শঙ্কা এলাকাবাসীর মধ্যে। কাজে ধীরগতির কথা স্বীকার করে ঠিকাদারের প্রতিষ্ঠান বলছে দ্রুত শেষ করা হবে ড্রেনের কাজ। আর পৌর প্রকৌশলী জানায় সেপ্টেম্বরে শেষ করতে না পারলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। মমতাজ আহমেদ বাপের তথ্য এবং সাগর হোসেনের ছবিতে রিপোর্ট। সাতক্ষীরা পৌরসভার ড্রেন ও সড়ক সংস্কার কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে ঝুঁকির মুখে পড়েছে সড়ক সংলগ্ন বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা। চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়ক। এমন চিত্র দেখা গেছে পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাটিয়া সরকারপাড়া এলাকায়। কয়েকটি বাড়ির প্রাচীর, রান্নাঘর ও গেট ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও বাঁশ ও খুঁটি দিয়ে প্রাচীর ঠেকিয়ে রাখা হয়েছে। আবার বাড়ি থেকে বের হতে বাসিন্দাদের ব্যবহার করতে হচ্ছে বাঁশের তৈরি অস্থায়ী সাঁকো। এতে চরম ভোগান্তিতে পৌরবাসী। আমরা ভ্যান নিয়ে চলতে পারি না ভাই, আমরা গরিব মানুষ, খুব কষ্ট করে চলতে হয়। দেখেন পট ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। এমনি তো জলবদ্ধতা এলাকা, ড্রেনটা যেভাবে পড়ে আছে আমরা এবছর টোটালি চলাফেরা করতে পারবো না। আমি তো পার হতে পারি না, কেউ বাইরে হতে পারে না, পথ নেই, ঘাট নেই, কি করবে? বাড়ির সামনে সাঁকো দিয়ে তাদের পার হতে হচ্ছে, বিশেষ করে শিশু, বাচ্চা, মহিলারা অসুবিধায় পড়ছে। কাজে ধীরগতির কথা স্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে দ্রুত শেষ করা হবে ড্রেনের কাজ। এখন এই কাজটা করতে আমাদের সময়ের থেকে একটু কিছু দীর্ঘায়িত হওয়ার অনেক ত্রুটি বিচ্ছুটির কারণ আছে, তবে আল্লাহর রহমতে আমরা এখন মোটামুটি কাজটা অনেকটাই এগিয়ে নিয়ে গেছি। আর পৌর প্রকৌশলী জানান সেপ্টেম্বরে শেষ করতে না পারলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। আমাদের পৌর পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আমাদের ডিডিএলজি সার্মন প্রশাসক স্যারের নির্দেশে ঠিকাদারকে ডেকে খুব দ্রুত কাজটি করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। যদি সেভাবে কাজ শুরু না করে তাহলে পরবর্তীতে আমরা আইনানুগ ব্যবস্থা নেব ঠিকাদারের বিরুদ্ধে। 2024 সালের 5 মে 15,36,23,512 টাকা ব্যয়ে 6 কিলোমিটার সড়ক ও 1.8 কিলোমিটার ড্রেন নির্মাণে কার্যাদেশ পায় বনান্তর ট্রেডিং লিমিটেড। সময় সংবাদ, সাতক্ষীরা। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটি চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ভারী বৃষ্টির কারণে একটি শেল্টারের ওপর পাহাড় ধস হয়ে পড়ে। এতে মাটি চাপা পড়ে গুরুতর আহত হয় 8 বছরের বয়সী রোহিঙ্গা শিশু নুনুজিয়া। স্থানীয়রা দ্রুত তাকে ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাশাপাশি এদিন সকালে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়। চাঁদপুরে কথা কাটাকাটির জেরে প্রবাস ফেরত এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় সদরের মান্দারি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদের অনুসারীরা মাদক বিরোধী অভিযান চালাতে এই এলাকায় যায়। এ সময় প্রবাস ফেরত শাহজাহান পাটোয়ারির বাড়িতে অভিযান চালাতে গেলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বপন মাহমুদের লোকজন শাহজাহানকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যায় সে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আমগো বাড়ি ঢুকিস না, তোর ওরে বাড়ি থেকে দরিয়া নিস, তোরা যাইস না। ওটা কইস রে, হ্যাঁ রে স্বপন স্যার মানে 50টা 20টা পোলা পাই নাড়েছে, তো পাড়াই স্যারে আমার ভাইয়ের ইট ফেলেছে। ভালো একজন মানুষ, আজকে আমি বিকালে ওনার সাথে কথা বলে গেছি, শুধু বলছো এলাকার ভিতরে কোনো ইয়া নেই। পটুয়াখালীর কুয়াকাটায় এফবি মিম নামের একটি মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে প্রায় 3.5 লাখ টাকার মাছ, জাল ও জ্বালানি তেলসহ মালামাল লুট করেছে জলদস্যুরা। ট্রলারের মালিক ইব্রাহিম জানান, গত বৃহস্পতিবার 14 জেলে নিয়ে ওই ট্রলারটি চরফ্যাশন থেকে মাছ শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। মাছ ধরা শেষে
তারা তীরে ফেরার সময় জলদস্যুদের একটি ট্রলার তাদের ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। পরে 20 থেকে 25 জনের জলদস্যুর দল তাদের ট্রলারে উঠে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মালামাল লুট করে। এ সময় জলদস্যুদের হামলায় ট্রলারের অন্তত 12 জেলে আহত হন। ভোরের সময়ে এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী সাবরিনা মজুমদার। মেজবা, ধন্যবাদ আপনাকে। ভোলার বোরহানউদ্দিনে ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার বিবরণে জানা যায়, উপজেলার ৫ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে গত ২৬ জুলাই দুপুরে স্কুল থেকে ফেরার পথে স্থানীয় একটি বাগানে নিয়ে গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ধর্ষণ করে। এ সময় অভিযুক্তরা এই ঘটনার একটি ভিডিও ধারণ করে। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ৪ আগস্ট নির্যাতিতার ভাই বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে বুধবার বিকেলে আদালতে পাঠায়। দিকে একজন ভিকটিমকে একজন পুলিশ সদস্য নিয়ে আসেন আমাদের কাছে। আমরা প্রাথমিকভাবে তাকে দেখে তারপরে গাইনি ওয়ার্ডে ভর্তি রাখি। এখন গাইনি ওয়ার্ডে বাকিটা প্রসিডিউর করে আমাদের প্রশাসনিকভাবে এটা ব্যবস্থা নেবে। কয়েকদিনের টানা বৃষ্টিতে চুয়াডাঙ্গায় বাজারে কমেছে সবজির সরবরাহ। এতে বেড়েছে সবজির দাম। চুয়াডাঙ্গার বড় বাজার থেকে সবজি কেনা বেচার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ মামুন। সরাসরি যাচ্ছে তার কাছে। টানা কয়েকদিনের বৃষ্টিতে চুয়াডাঙ্গায় সবজির বাজার অনেকটাই হচ্ছে বাড়তি দাম রয়েছে, যার কারণে হচ্ছে ক্রেতা এবং বিক্রেতারা হচ্ছে সবজি হচ্ছে কিনতে অনেকটাই সাবধানতা অবলম্বন করছেন। সরবরাহ কম থাকায় হচ্ছে বাজারে সবজির দাম অনেকটাই বেশি বলে জানিয়েছেন হচ্ছে ক্রেতা এবং বিক্রেতারা। তারা বলছেন যে এই বৃষ্টির কারণেই হচ্ছে সবজি উৎপাদন অনেকটাই হ্রাস পেয়েছে জেলায়, যার ফলে হচ্ছে বাজারে হচ্ছে সবজির আমদানি অনেকটাই কম রয়েছে। সকাল থেকেই হচ্ছে চুয়াডাঙ্গার হচ্ছে সবজি বাজার জমজমাট হয়ে যায় সবজিতে, কিন্তু এই বৈরী আবহাওয়ার কারণে সবজির উৎপাদন কম হয়, বাজারে আমদানি অনেকটাই কম। যে কোনো সময় চাইতে বাজারে হচ্ছে একটি লাউ বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়, 1 কেজি উস্তে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজিতে, 1 কেজি হচ্ছে পেঁপে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়, পটল 1 কেজি বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকায়, কাঁকরোলও বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়, হচ্ছে 1 কেজি কাঁচা মরিচ হচ্ছে বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকায়। কাঁচা মরিচের দাম অনেকটাই হচ্ছে বাড়তি ছিল গত 2-3 দিন আগেও, এখন হচ্ছে কাঁচা মরিচের দাম কিছুটা হচ্ছে নিয়ন্ত্রণে এসছে। কারণ হচ্ছে বৃষ্টির কারণে হচ্ছে কাঁচা মরিচের উৎপাদন অনেকটাই হ্রাস হয়েছিল মাঠে, যার কারণে হচ্ছে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছিল। বেগুনের দাম হচ্ছে প্রতি কেজি হচ্ছে 80 থেকে 90 টাকায় বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া মিষ্টি কুমড়ার দামও হচ্ছে বাড়তি রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন যে মিষ্টি কুমড়া হচ্ছে বৃষ্টির কারণে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। আমি কৃষকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে টানা কয়েকদিন হচ্ছে জেলায় বৃষ্টি অনেকটাই বেশি, যার কারণে হচ্ছে সবজি উৎপাদন হ্রাস পেয়েছে, যার কারণ হচ্ছে যে হচ্ছে গাছে হচ্ছে ফুল হচ্ছে ঝরে পড়ে যাচ্ছে বৃষ্টির কারণে, এবং যে সবজি যে ফল সেগুলো হচ্ছে গাছে থাকছে না, সেগুলো হচ্ছে ঝরে যাচ্ছে। বাজারে হচ্ছে অসময়ের হচ্ছে সবজি হচ্ছে পুঁইশাকের মেচুটি রয়েছে, সেটি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিচিঙ্গা রয়েছে, ঢেঁড়স রয়েছে, শসা রয়েছে, কাঁচকলা রয়েছে এবং কচু রয়েছে। এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের লাল শাক, কলমি শাক, সবুজ শাক রয়েছে। বাজার জুড়ে হচ্ছে সবজি আগের চাইতে কম থাকার কারণেই হচ্ছে দাম বেশি, এবং বিভিন্ন প্রজাতির লাউ রয়েছে হচ্ছে বাজারের হচ্ছে আড়তগুলোতে হচ্ছে বিক্রেতারা হচ্ছে তারা হচ্ছে দাম বেশি রয়েছে বলেই হচ্ছে জানিয়েছেন। আমি হচ্ছে কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে হচ্ছে বৃষ্টির কারণে হচ্ছে এই সবজির উৎপাদন কম হয়েছে এবং হচ্ছে এর দামও হচ্ছে তুলনামূলক অন্য সময় চাইতে একটু বেশি। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সবজির বাজারের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চুয়াডাঙ্গা থেকে। ভোরের সময় আরও থাকছে
হরমুজ প্রণালী পরিচালনায় ইরান ও ওমান প্রাথমিক সমঝোতা, তৈরি হচ্ছে নতুন আন্তর্জাতিক রুট, প্রয়োজনে তেহরানে একাই হামলা চালাবে ইসরায়েল, হুমকি নেতানিয়াহুর। স্বাধীনতা নষ্ট করার জন্য যদি কেউ ষড়যন্ত্র করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। বুধবার বিকেলে ফরিদপুরের নগরকান্দায় উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। গণতন্ত্র ফেরত এনেছে, স্বাধীনতা ফেরত এনেছে, সেই গণতন্ত্র বিনষ্ট করার জন্য, সেই স্বাধীনতা নষ্ট করার জন্য যদি নগরকান্দা সরকার মাটিতে কেউ ষড়যন্ত্র করতে চায় তাহলে তার বিরুদ্ধে নগরকান্দা সরকার জনগণ ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে এবং শহীদদের অবদান স্মরণে যুক্তরাষ্ট্র, ইতালি, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আলোচনা সভার পাশাপাশি শিশুদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইতালির রোম দূতাবাসে শহীদদের স্মরণে নীরবতা পালনের পাশাপাশি সবার আগে বাংলাদেশ শীর্ষক আলোচনা হয়। মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশনে বিশেষ দোয়ার মাধ্যমে পালিত হয় জুলাই গণ অভ্যুত্থান দিবস। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া এবং দেশ গঠনের অঙ্গীকার সুদৃঢ় করতে যুক্তরাষ্ট্রে কর্মসূচি পালন করেছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইউএসএ। লস অ্যাঞ্জেলেসে ৩৬ জুলাই ও স্বপ্নের বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করা হয়। বক্তারা জুলাইকে আত্মত্যাগ, ন্যায় বিচার ও নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতীক হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। ইতালির রোম দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় জুলাই গণ অভ্যুত্থান দিবস। রাষ্ট্রদূতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। শহীদদের স্মরণে পালন করা হয় নীরবতা। কুয়েতে বাংলাদেশ দূতাবাসে বুধবার যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি গণমাধ্যম কর্মী এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করেছে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাস। বুধবার প্রিটোরিয়ায় দূতাবাসের হলরুমে আলোচনা সভা হয়। বক্তারা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান রাষ্ট্রদূত। এদিকে মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশনেও ছিল জুলাই গণ অভ্যুত্থান দিবসের আনুষ্ঠানিকতা। মালেতে চ্যান্সেরি ভবনে আয়োজিত সভায় হাই কমিশনের কর্মকর্তা, কর্মচারী, প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইউক্রেনের কিয়েভে একটি রেল স্টেশনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। স্থানীয় কর্তৃপক্ষ জানায় হামলায় রেল স্টেশন ছাড়াও খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি প্রধান লজিস্টিক হাব ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পরপরই উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। রাশিয়ায় মোতায়েন করা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালানো হলে সেগুলোকে আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে কিয়েভ। এদিকে ২০২৫ সালের তুলনায় চলতি বছর পশ্চিমা মিত্রদের কাছ থেকে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ ৩ ভাগের ১ ভাগে নেমে এসেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাসের ৩ বছর পূর্ণ হওয়ার দিনে পুলিশ ও পিটিআই সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। করাচি সহ বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল বের করলে টিয়ার গ্যাস, লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা বাহিনী। আটক করা হয় বেশ কয়েকজনকে। এদিকে ইমরান খানের সাংবিধানিক অধিকার সীমিত করার অভিযোগ তুলে তার অধিকার পুনর্বহারের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তবে তার মুক্তির বিষয়টি আদালতের উপরে ছেড়ে দিয়েছে পাকিস্তান সরকার।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের বন্দিদশার ৩ বছর পূর্ণ হওয়ার দিন দেশটির বিভিন্ন শহর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। করাচির গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হাজার হাজার পিটিআই সমর্থক ব্যানার ফেস্টুন নিয়ে জমায়েত হয়ে সরকার বিরোধী স্লোগান দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে বেশ কয়েকজন কর্মী আহত হন, আটক করা হয় অনেককে। 2023 সালের 5 আগস্ট গ্রেফতার হওয়া 73 বছর বয়সী ইমরান খান বর্তমানে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় 14 বছরের কারাদণ্ড ভোগ করছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগ, দীর্ঘ সময় তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে, পরিবার ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ সীমিত করা হয়েছে এবং পর্যাপ্ত চিকিৎসা পাওয়ার অধিকারও বাধাগ্রস্ত হয়েছে। একই সঙ্গে জাতিসংঘের দুটি স্বাধীন মানবাধিকার মেকানিজম তার আটক ও কারাবন্দী অবস্থার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে ডান চোখের রেটিনার সমস্যাসহ ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার ও দল। তবে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, আদালতের তত্ত্বাবধানে তাকে আইন অনুযায়ী প্রয়োজনীয় আবাসন, চিকিৎসা ও অন্যান্য সুবিধা দেয়া হচ্ছে। একই সঙ্গে সরকার সাফ জানিয়েছে, আইনের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক সমঝোতার মাধ্যমে তার মুক্তির সুযোগ নেই। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। পাকিস্তানে আন্তর্জাতিক গণমাধ্যমের উপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। ইসলামাবাদ, করাচি ও লাহোরের বাইরে সংবাদ সংগ্রহে বিদেশি গণমাধ্যমগুলোকে বাধ্যতামূলক অনুমতি নিতে হবে বলে জানানো হয়। দেশটির তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, উল্লেখিত 3 জায়গার বাইরে প্রতিবেদন প্রকাশ করতে হলে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। তবে অনুমতি পেতে কত সময় লাগবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি। এমন পরিস্থিতিতে দ্রুত সংবাদ সংগ্রহ কার্যত অসম্ভব হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবে সরকারের দাবি, এই নির্দেশিকার উদ্দেশ্য বিদেশে সাংবাদিকদের যাচাই, সমন্বয় এবং প্রশাসনিক প্রক্রিয়া সহজ করা। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় গুলির ঘটনায় এক সন্দেহভাজন সহ অন্তত 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানিয়েছে, হতাহতদের সবাই একই পরিবারের সদস্য। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। আবারও গুলিতে প্রাণ ঝরল যুক্তরাষ্ট্রে। বুধবার দেশটির নর্থ ক্যারোলাইনার ক্যাসওয়েল কাউন্টির প্রসপেক্ট হিল এলাকার ব্রুকস রোডের একটি বাড়িতে হঠাৎই গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় সময় সকাল 8টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে পৌঁছে একাধিক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বন্দুকযুদ্ধের এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারী সহ কয়েকজন ঘটনাস্থলেই নিহত হন বলে জানা গেছে। এই ঘটনায় গুরুতর আহত আরও একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে এক জরুরি সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশ প্রধান জানান, ঘটনাটিতে জড়িত এবং হতাহতদের সবাই বয়স্ক এবং তারা একই পরিবারের সদস্য। তবে নিহতদের এবং হামলাকারীর পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এদিকে নর্থ ক্যারোলাইনা স্টেট ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এসবিআই এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিশ্চিত করেছে, এটি একটি বিচ্ছিন্ন পারিবারিক ঘটনা এবং বর্তমানে স্থানীয়দের জন্য নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো হুমকি নেই। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ফেসবুক থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। মার্ক জাকারবার্গকে 3 দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছে দেশটির তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি সচিব এস কৃষাণকে লেখা এক চিঠিতে কমিটি জানিয়েছে, ফেসবুক থেকে 5 থেকে 6 ঘন্টার মধ্যে মোদির ভিডিও সরিয়ে নেওয়ার বিষয়টিকে তারা অত্যন্ত গুরুতর হিসেবে দেখছে। চিঠি পাওয়ার 3 দিনের মধ্যে জুকারবার্গকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তা করতে ব্যর্থ হলে প্রকাশক হিসেবে সংস্থাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। এদিকে মেটার ঊর্ধ্বতন কর্মকর্তারা এস কৃষাণের সঙ্গে দেখা করেছেন এবং এই ঘটনার জন্য প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করেছেন। গেল মাসে ককরোচ জনতা পার্টির আন্দোলনের সময় প্রধানমন্ত্রী মোদীর পোস্টটি প্রথমে ইনস্টাগ্রামে এবং পরে ফেসবুকে শেয়ার করা হয়েছিল। মালয়েশিয়ার এক পাইলটের সুটকেস থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে ইন্দোনেশিয়ার শুল্ক কর্মকর্তারা। স্থানীয় সময় বুধবার জাকার্তার সোকার্নো হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে গ্রেফতার করা হয়।
তল্লাশির সময় তার সুটকেস থেকে উদ্ধার করা হয় মাদকের 14টি প্যাকেট। এমনকি পরীক্ষায় ওই পাইলটের শরীরেও মাদকের উপস্থিতি পাওয়া যায়। পুলিশের ভাষ্য, এটি প্রথম নয়, এর আগেও 2বার একইভাবে ইন্দোনেশিয়ায় মাদক পাচার করেছেন ওই পাইলট। তদন্তকারীদের ধারণা, তিনি একটি আন্তর্জাতিক মাদক চক্রের সদস্য। ইন্দোনেশিয়ার কঠোর মাদক বিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। ভোরের সময় আরও থাকছে, জাতীয় দলে পাইপলাইন সমৃদ্ধ করতে প্রবাসী ফুটবলারদের নিয়ে আগামী গ্রীষ্মে ইউরোপে ট্রায়াল আয়োজন করবে বাফুফে। সাফের আগে 5 বিদেশি ফুটবলারকে পেতে কাজ করছে ফেডারেশন। ইউরোপ থেকে এশিয়া, তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। ইতালির 27টি বড় শহরে জারি করা হয়েছে রেড হিট অ্যালার্ট। ভ্যাটিকানেও পোপের অনুষ্ঠান সরিয়ে নেওয়া হয়েছে ভবনের ভেতর। মন্টিনিগ্রোতে প্রচণ্ড গরম থেকে বাঁচতে সমুদ্রে ভিড় করছেন স্থানীয় বাসিন্দা ও বিদেশি পর্যটকরা। চেক প্রজাতন্ত্রে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গৃহহীনরা। অন্যদিকে এশিয়ার দেশ জাপান ও দক্ষিণ কোরিয়াতেও ভাঙছে তাপমাত্রার রেকর্ড। আরও এক দফায় তীব্র তাপপ্রবাহের কবলে ইউরোপের বিভিন্ন দেশ। ইতালির 27টি শহরে জারি করা হয়েছে সর্বোচ্চ রেড হিট অ্যালার্ট। প্রচণ্ড গরমের কারণে ভ্যাটিকানের সেন্ট পিটার স্কোয়ারে পোপ লিওর সাপ্তাহিক সাধারণ সাক্ষাৎকার ভবনের ভেতরে আয়োজন করা হয়। দর্শনার্থীরা বলছেন, প্রচণ্ড গরমে এটি সময় উপযোগী সিদ্ধান্ত। ইতালিতেই নয়, বলকান অঞ্চলেও তাপমাত্রা পৌঁছেছে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। প্রচণ্ড গরম থেকে বাঁচতে মন্টিনিগ্রোর সমুদ্র সৈকতে ভিড় করছেন স্থানীয় ও বিদেশি পর্যটকরা। সৈকতে নেমে কিংবা ছায়ায় বসে গরম থেকে বাঁচার চেষ্টা করছেন কেউ কেউ। ক্রমবর্ধমান তাপপ্রবাহের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছেন বিভিন্ন পেশাজীবীর মানুষও। জলবায়ু পর্যবেক্ষকরা বলছেন, পশ্চিম ইউরোপের গড় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 4 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে সবচেয়ে কঠিন পরিস্থিতিতে পড়েছেন গৃহহীন মানুষরা। প্রচণ্ড গরমে তাদের কাছে খাবার, ঠান্ডা পানীয় ও চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছে সামাজিক সংগঠনগুলো। স্বেচ্ছাসেবীরা বলছেন, তাপপ্রবাহে পানি শূন্যতা ও হিট স্ট্রোকের ঝুঁকি ঠেকাতে নিয়মিত মাঠে কাজ করছেন তারা। গৃহহীনদের অনেকেই ছায়া, নদীর পানি কিংবা শহরের কুলিং স্পটকে একমাত্র আশ্রয় হিসেবে বেছে নিয়েছেন। এদিকে পূর্ব এশিয়াতেও ভাঙছে তাপমাত্রার রেকর্ড। দক্ষিণ কোরিয়ার সিওল ও আশেপাশের এলাকায় তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। জাপানেও কয়েক সপ্তাহ ধরে চলছে অস্বাভাবিক গরম। প্রচণ্ড গরমের কবলে মানুষ থেকে শুরু করে চিড়িয়াখানার প্রাণীরাও। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপপ্রবাহ আরও তীব্র হচ্ছে। গরমে বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। বিশ্বজুড়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এল নিনো। জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্ব খাদ্য কর্মসূচি একটি উদ্বেগজনক পূর্বাভাস দিয়েছে। সংস্থাটি বলছে, শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী বছরের শেষ নাগাদ অতিরিক্ত প্রায় 4,90,00,000 মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে পড়তে পারে। বলিভিয়ার কৃষিজমির দৃশ্য এটি। যতদূর চোখ যায় ফেটে চৌচির কৃষকের ক্ষেত। মাথার উপর সূর্যের তেজ কৃষকের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। জিম্বাবুয়ে ও ইন্দোনেশিয়াতেও পানির অভাবে বিপাকে পড়েছেন অনেক কৃষক। আবহাওয়ার এমন প্রতিকূল অবস্থা এল নিনোর কারণ। বিশ্ব খাদ্য কর্মসূচির এক প্রতিবেদন বলছে, 2027 সালের শেষ নাগাদ এল নিনোর প্রভাব হতে পারে মারাত্মক। বলা হচ্ছে, বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কিছু অঞ্চলে এর কারণে তীব্র খাদ্য সমস্যা দেখা দিতে পারে। জাতিসংঘের এই সংস্থাটির তথ্য অনুযায়ী আগামী বছর অত্যন্ত শক্তিশালী এল নিনো ঘটার আশঙ্কা 81%, যেখানে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা 1982 সালের পর থেকে সর্বোচ্চ পর্যায়ে থাকবে। এল নিনোর প্রতিকূল প্রভাবের ঝুঁকিতে থাকা 45টি দেশ বিশ্লেষণের ভিত্তিতে বিশ্ব খাদ্য কর্মসূচি অনুমান করছে যে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন মানুষের সংখ্যা প্রায় 4,90,00,000 থেকে বেড়ে মোট 27,40,00,000 পৌঁছাতে পারে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া জুড়েও উল্লেখযোগ্য প্রভাবের আশঙ্কা করা হচ্ছে, যেখানে খরার ঝুঁকি, অসম মৌসুমি বৃষ্টি এবং বন্যা কৃষি উৎপাদন ব্যাহত করতে পারে। তবে সংস্থাটি জোর দিয়ে বলছে, এই পূর্বাভাসগুলো এখনও অনিশ্চিত এবং অঞ্চলভেদের প্রভাব হবে ভিন্ন। শাফিনা সুলতানা, সময় সংবাদ।
এশিয়া জুড়ে টানা ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় বাড়ছে দুর্ভোগ। শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে প্রাণ গেছে অন্তত 7 জনের। ভারতের আসামে বন্যায় সর্বস্ব হারিয়ে ত্রাণ শিবিরে মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো মানুষ। এছাড়া জম্মু কাশ্মীরে অনেক এলাকা তলিয়ে যাওয়ায় কৃষিকাজে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভারতের আসামের বন্যা শুধু বাড়িঘর নয়, কেড়ে নিয়েছে হাজারো মানুষের জীবনের সঞ্চয়। শিবসাগর জেলার দিনমজুর কৃপান কর্মী স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে একটি অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। পাথর আর নুড়ির উপর ছোট্ট একটি তাঁবুই এখন তাদের একমাত্র ঠিকানা। 19 জুলাইয়ের ভয়াবহ বন্যায় তার বাড়িঘর, আসবাবপত্র এবং সারা জীবনের উপার্জন মুহূর্তেই পানিতে ভেসে যায়। এখন নতুন করে জীবন শুরু করার মতো সামর্থ্য নেই কৃপানের। সবকিছু আমার চোখের সামনেই ভেসে গেছে, মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল। এখন শুধু আমার স্ত্রীর 1 জোড়া কাপড়, 2 ছেলের 2 জোড়া কাপড় আর আমার একটি প্যান্ট ও একটি গেঞ্জি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এদিকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় ব্যাপক কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক বন্যার পানিতে বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে গেছে। এতে কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে শ্রীলঙ্কার মধ্যাঞ্চলের পার্বত্য এলাকায় কয়েকদিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায় শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। নৌকা ব্যবহার করে প্লাবিত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও নৌবাহিনী। কর্তৃপক্ষ জানিয়েছে আবহাওয়া স্বাভাবিক না হওয়া এবং ক্ষয়ক্ষতির মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিউলি রোসা, সময় সংবাদ। যুক্তরাজ্যে জটিল অস্ত্রোপচারে চিকিৎসকদের সহকারী হিসেবে কাজ করছে রোবট। এই প্রযুক্তি ব্যবহারে ফুসফুস, মূত্রতন্ত্র, স্ত্রীরোগ, অন্ত্র, পেট সহ বিভিন্ন ধরনের জটিল অস্ত্রোপচার করা যাবে। চিকিৎসকদের মতে সার্জারিতে রোবট ব্যবহারে তুলনামূলক কম সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন রোগীরা। দেশটির সরকারের দাবি 2035 সালের মধ্যে ইংল্যান্ডে হওয়া প্রতি 10টি কিহোল অস্ত্রোপচারের মধ্যে 9টিতেই রোবোটিক প্রযুক্তি ব্যবহার করা হবে। মানুষ নয়, অস্ত্রোপচার করছে রোবট। শুনতে অবাক লাগলেও যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে জটিল অস্ত্রোপচারে চিকিৎসকদের সহকারী হিসেবে কাজ করছে এই প্রযুক্তি। এতে যেমন নিখুঁতভাবে অপারেশন করা যাচ্ছে, তেমনি রোগী সুস্থ হতেও লাগছে কম সময়। লন্ডনের একটি হাসপাতালে দ্য ভিঞ্চি 5 রোবোটিক সার্জারি সিস্টেম ব্যবহার করে ফুসফুসের ক্যান্সারের অস্ত্রোপচার করেন সার্জন সাশা স্টামেনকোভিচ। অস্ত্রোপচারের সময় বিশেষ 3D ভিউর মাধ্যমে রোগীর শরীরের ভেতর খুব কাছ থেকে দেখা যায়। চিকিৎসকদের হাতের নির্দেশ অনুযায়ী কাজ করে এই রোবট। আমরা অত্যন্ত জটিল একটি অস্ত্রোপচার করেছি। খুব ছোট রক্তনালী ও শ্বাসনালীর পাশ দিয়ে সফলভাবে টিউমার অপসারণ করেছি। এতে ফুসফুসের অনেকটা সুস্থ অংশও সংরক্ষণ করা সম্ভব হয়েছে। রোবোটিক প্রযুক্তির কারণে অস্ত্রোপচারের ক্ষত ছোট হয়, ব্যথা কম হয় এবং জটিলতা তৈরির ঝুঁকিও কমে। তাই রোগীরা তুলনামূলক কম সময় হাসপাতালে থাকতে পারেন এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে মনে করছেন চিকিৎসকরা। যুক্তরাজ্য সরকারের দাবি 2035 সালের মধ্যে ইংল্যান্ডে হওয়া প্রতি 10টি কিহোল অস্ত্রোপচারের মধ্যে 9টিতেই রোবোটিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এতে রোগীরা দ্রুত হাসপাতাল ছাড়তে পারবেন, খালি হবে শয্যা আর কমবে দীর্ঘদিনের অপেক্ষমান রোগীর সংখ্যাও। ইশিতা আক্তার, সময় সংবাদ। জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের ভুল শোধরাতে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে এ দলের কার্যক্রমে। সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়দের ব্যাটিং সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান কোচ মিজানুর রহমান বাবুল। প্রোটিয়ায় হতে যাওয়া সিরিজ বিবেচনায় রেখে অনুশীলনে আনা হয়েছে পরিবর্তন। তবে এখনও জাতীয় দলের পেসারদের রিপ্লেস করার মতো বোলার এ দলে নেই বলে স্বীকার করলেন বাবুল। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে ভিন্ন রূপ দেখান ব্যাটার সাইফ হাসান। এশিয়া কাপে তার ব্যাটিং মুগ্ধ করেছিল ম্যানেজমেন্টকে, তবে এরপর কোথায় যেন হারিয়ে গেলেন টাইগার ব্যাটার। রান নেই ব্যাটে, আউটের ধরন নিয়েও আছে অনেক প্রশ্ন। এই ব্যাটার নিজের সেরা ছন্দ ফেরার মঞ্চ পেয়েছেন এ দলে, যেখানে কোচ মিজানুর রহমান বাবুল কাজ করছেন তাকে নিয়ে।
এই দলে আরও আছেন টেস্ট ব্যাটার মাহমুদুল হাসান জয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোশাকের দল থেকে বাদ পড়েছেন। এ দলের হয়ে নিজের ভুল শোধরানোর কাজ করছেন। একই সঙ্গে জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের ঘাটতি উন্নতিতে মনোযোগ এই দলের কার্যক্রমে। যারা নাকি অনেক বেশি ম্যাচ খেলে, যেমন বিভিন্ন ফরম্যাটে খেলে, সো অনেক সময় অনেক স্কিল ছুটে যায়। টি-20 যারা খেলে তাদের একরকম স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হয়। সাইফ অনেক তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পেরেছে এবং অনেক ভালো ব্যাটিং করছেন। আফিফ টপ মিডল অর্ডার ব্যাটসম্যান। সো আফিফ আমার দেখা বাংলাদেশে অনেকের মধ্যে একজন যে সে গ্রাফটিং করে খেলতে পারে। বর্তমানে সাউথ আফ্রিকায় ট্রাই সিরিজ খেলছে বাংলাদেশ ইমার্জিং দল। সেখানে প্রথম ম্যাচে বাজে অভিজ্ঞতা হয়েছিল লাল সবুজ প্রতিনিধিদের। কদিন পর এ দল খেলতে যাবে সেখানে, তাই প্রোটিয়া কন্ডিশন বিবেচনায় রেখে অনুশীলনেও আনা হয়েছে ভিন্নতা। সাউথ আফ্রিকা বাউন্স ট্রেকে খেলতে যাব, সো ওইটা মাথায় রেখে আমরা কিছুটা ওই আদলে প্র্যাকটিস করার চেষ্টা করেছি। চ্যালেঞ্জিং ট্যুর হবে। ন্যাশনাল টিমের অনেক যারা রিসেন্টলি খেলে এসেছে, সাইফ আছে, জয় আছে, তাদেরকে আবার ভালো একটা পারফর্ম করানো, এটা মেন উদ্দেশ্য থাকবে। জাতীয় দলের কোনো ক্রিকেটার ইনজুরি কিংবা অফ ফর্মে থাকলে সুযোগ পাবেন এ দলের ক্রিকেটাররা। কিন্তু দলের বাইরে থাকা ক্রিকেটাররা কতটুকু প্রস্তুত জাতীয় দলে পারফর্ম করতে, বিশেষ করে পেস ইউনিট কোচ বাবুল অবশ্য স্বীকার করলেন এখনও সমানভাবে জাতীয় দলের খেলোয়াড়দের রিপ্লেস করার মতো ক্রিকেটার নেই। ন্যাশনাল টিমে যারা খেলে তাদেরকে ব্যাক করার মতো এত বলার তো এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারিনি। বাট আমাদের পাইপলাইনগুলো যারা নাকি ব্যাকআপ বোলার আছে, পেস বোলিং ইউনিটটা আমাদের খুব ভালো স্টিল আছে। রানারগত সময় দিতে হয়েছে, তো ওই সময়টা দিলে আমরা মনে হয় যে আরেকটা বাঞ্চ অফ পেস বোলিং ইউনিট পাবো। দেশের মাটিতে 16 আগস্ট পর্যন্ত চলবে এ দলের অনুশীলন কার্যক্রম। 19 আগস্ট সাউথ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। হ্যামস্ট্রিং চোট থেকে ধীরে ধীরে ফিট হয়ে উঠছেন মোস্তাফিজুর রহমান। মিরপুরে বোলিং অনুশীলন চালিয়ে যাচ্ছেন কাটার মাস্টার। ফিজিওদের তত্ত্বাবধানে দিনে 6 ওভার করে বোলিং করছেন টাইগার পেসার। দেশের ক্রিকেট ফ্যানদের জন্য স্বস্তির খবর, কাটারের ম্যাজিক ম্যান 22 গজে ফিরতে তৈরি হচ্ছেন। জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিটকে যান। হ্যামস্ট্রিং এর চোটে মাস খানেক আছেন বাইরে। গ্রেড 1 ইনজুরি থেকে ধীরে ধীরে সেরে উঠছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। হোম সিরিজগুলোতে টানা সাফল্যের সুখস্মৃতি নিয়ে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ দল। তবে আফ্রিকান সয়েলে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। একমাত্র টেস্টে হার ইনিংস ব্যবধানে। টি-20 জিতলেও হেরেছে ওয়ানডে সিরিজ। ওই সফরে একটা ম্যাচেই মাঠে নেমেছিলেন মোস্তাফিজ। হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে সেদিন পুরো 10 ওভার বোলিং করা হয়নি তার। চোটের কারণে বোলিং করতে পেরেছিলেন 6 ওভার। ম্যাচে ফেরার লড়াইটাও ফিজ করছেন দিনে 6 ওভার বোলিং অনুশীলন করে। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া এই তারকা পেসার মূলত আছেন ফিজিও মুজাদ্দেদ আলফা সানির তত্ত্বাবধানে। তবে এদিন তার সঙ্গী ছিলেন আরেক ফিজিও দেলোয়ার হোসেন শিবা। কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন মোস্তাফিজ তা এখনো আনুষ্ঠানিকভাবে জানাননি বিসিবি চিকিৎসকরা। তবে জানা গেছে শিগগিরই সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন কাটার মাস্টার। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে বাংলাদেশে আসার কথা ভারতীয় ক্রিকেট দলের। ওই হোয়াইট বল সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন মোস্তাফিজ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে প্রবাসী ফুটবলারদের নিয়ে আগামী গ্রীষ্মে ইউরোপে ট্রায়াল আয়োজন করবে বাফুফে। সাফের আগে বাংলাদেশ দলে 5 বিদেশি ফুটবলারকে পেতে কাজ করছে ফেডারেশন। সেপ্টেম্বর উইন্ডোতে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে কিরগিজস্তান 4 জাতি বা ঢাকায় 3 জাতি ফুটবল টুর্নামেন্ট খেলার লক্ষ্য বাংলাদেশের। চূড়ান্ত সিদ্ধান্ত কোচ থমাস ডুলির উপর ছেড়ে দিয়েছে ফেডারেশন। এদিকে লুই ওয়াটসনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন উড়িয়ে দিয়েছে বাফুফে। বাংলাদেশের হয়ে খেলতে চান না আইরিশ পেশাদার এই ফুটবলার। হামজা সমিতদের হাত ধরে দেশের ফুটবলে হয়েছিল নতুন দিগন্তের উন্মোচন। তাদের পথ ধরে একে একে শেকড়ের টানে বাংলার জার্সিতে জায়ান ফাহমিদুলরা যোগ দেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে উন্নত জীবনের খোঁজে ছড়িয়ে থাকলেও দেশের মাটিতে গত বছর ট্রায়ালে এসেছিলেন এক ঝাঁক উদীয়মান তারকা। তবে এবার দেশে নয়, জাতীয় দলকে আরো শক্তিশালী করতে আগামী গ্রীষ্মে প্রবাসীদের ট্রায়াল ইউরোপে করার পরিকল্পনা বাফুফের। নেক্সট সামার একটা প্রপার ক্যাম্প করা ইউরোপের যে কোনো এক জায়গায়, যেন ইউরোপে যারা আছে তারা ওখানে এসে, বিকজ ইউরোপ থেকে বাংলাদেশে এসে ট্রায়াল দিয়ে যদি না টিকে নিজ খরচে,
It's very disappointing. But ইউরোপের ভিতরে ট্রাভেলিং ইজ চিপ। শুধু তাই নয়, সেপ্টেম্বর উইন্ডো সামনে রেখে 5 প্রবাসী ফুটবলার নিয়ে কাজ করছে ফেডারেশন। ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিমদের সাফের আগেই পাওয়ার আশা ফেডারেশনের। আমরা 5 জন অরিজিনাল প্লেয়ারকে নিয়ে কাজ করছি ওই পার্টিকুলার উইন্ডোর জন্য। তার মধ্যে একজন তো ফারহান আলী ওয়াহিদ, আপনি জানেন, যার প্রাইমারি কাজ হয়ে গেছে। এখন উনি ইনফ্যাক্ট এই উইকটাতে আছেন ইউকেতে। সো আমরা চেষ্টা করবো ওনাকে এই উইকে লন্ডনে হয়তো পাঠিয়ে ওনার কনসুলেটে ওনার পাসপোর্টের কাজ শুরু করার জন্য বায়োমেট্রিক্সটা দেওয়া মূলত। সো ইনশাল্লাহ ফারহান ইজ দেয়ার। এর বাইরে জায়ান হাকিমের প্রাইমারি কাগজপত্রের কাজ আমরা শুরু করেছি এখন। সো আমার ফেডারেশন থেকে বলা হয়েছে যে 2 মাস লাগবে। সো লেটস সি, মোস্ট লাইকলি আমরা পাবো তাকে। কোনো কারণে মিস হলেও সাফে ডেফিনেটলি তাকে পাবো, বাট আমরা চেষ্টা করবো সেপ্টেম্বর উইন্ডোতে তাকে রাখার জন্য ইনশাল্লাহ। এর বাইরে আরও 3 জন প্লেয়ারের পুরো ডিটেলস, ভিডিও অ্যান্ড এভরিথিং ধোনি সাহেবের কাছে আছে। সাফ চ্যাম্পিয়নশিপে 23 বছরের শিরোপার খরা এবার কাটাতে চায় বাংলাদেশ। সাফের প্রস্তুতিতে সেপ্টেম্বর উইন্ডোতে দেশের মাটিতে 3 জাতি অথবা কিরগিজস্তানে লেবাননকে নিয়ে 4 জাতি টুর্নামেন্ট খেলার আলোচনা করছে ফেডারেশন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ থমাস ডুলি। এখন পর্যন্ত যেটা অপশন আছে, বাংলাদেশের মাটিতে বাংলাদেশ, মঙ্গোলিয়া এবং আরেকটি কিংবা দুটো দেশ, অথবা কিরগিজস্তানের মাটিতে আমরা গিয়ে কিরগিজস্তান, বাংলাদেশ, লেবানন অ্যান্ড প্রবাবলি আনাদার 4th কান্ট্রি, এই দুটো কেস নিয়ে আমরা এখন কাজ করছি। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন বাংলাদেশে খেলতে রাজি হয়েছেন আইরিশ পেশাদার ফুটবলার লুইস শন ওয়াটসন। তবে বিষয়টা গুজব বলে উড়িয়ে দিয়েছে ফেডারেশন। আপাতত ওয়াটসনের বাংলাদেশে খেলার ইচ্ছা নেই বলে জানিয়েছে বাফুফে। এগুলি সব বাজে কথা, ওর সাথে কথা অনেকদিন আগে থেকে হচ্ছে আমাদের। ও তখন একটু সময় চান, বলি দেখো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা অনেক কষ্ট করে এই কাজগুলি করেছো, বাট আমি একদম সিদ্ধান্ত না দিয়ে পাসপোর্টে নিতে চাচ্ছি না। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে ঢাকা জাতীয় স্টেডিয়ামের মাঠের ঘাস লাগানোর কাজ। পুরো মাঠে এক প্রজাতির বারমুডা ঘাস লাগিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই সঙ্গে উন্নত করা হয়েছে মূল মাঠের ড্রেনেজ ব্যবস্থাও। নতুন ঘাসের মান নিয়ে সন্তুষ্ট বাফুফের গ্রাউন্ডস কমিটি। নিয়মিত পরিচর্যার কথা জানান বাফুফের গ্রাউন্ডস কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। নতুন রূপে ঢাকা জাতীয় স্টেডিয়াম, গ্যালারি, অ্যাথলেটিক্স টার্ফ, ড্রেসিং রুম সহ সব আগের মতো থাকলেও বদলে গেছে মাঠের ঘাস। মূলত ক্রীড়া পরিষদের লাগানো ঘাসের মান নিয়ে শুরু থেকে অভিযোগ করে আসছিল বাফুফে। এনএসসির লাগানো 10 লাখ টাকার ঘাস 10 ম্যাচ খেলেই উপড়ে ফেলে ফেডারেশন। নতুন করে মাঠে এক প্রজাতির বারমুডা ঘাস লাগানোর পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা উন্নত করতে খরচ করা হয়েছে 62 লাখ টাকা। মূলত সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে মাঠ প্রস্তুতের কাজে হাত দেয় বাফুফে। 20 আগস্ট পর্যন্ত সময়সীমা দেওয়া থাকলেও তার আগেই পুরো মাঠ প্রস্তুত করেছে ঘাস প্রতিস্থাপনের ঠিকাদারি প্রতিষ্ঠান। উন্নত বিশ্বের মাঠের আদলেই সম্পূর্ণ বালুর উপরই লাগানো হয়েছে বারমুডা প্রজাতির ঘাস। মাঠে পুরনো ভিন্ন প্রজাতির ঘাস যাতে বংশবৃদ্ধি না করতে পারে তার জন্য উপড়ে ফেলা হয়েছে আগের মাঠে থাকা সব ঘাসের শেকড়। সেই সঙ্গে উন্নত হয়েছে ড্রেনেজ ব্যবস্থাও। ভারী বৃষ্টিপাত হলেও মাত্র 10 মিনিটেই নেমে যাবে জমে থাকা সব পানি। সম্পূর্ণরূপে 100% বারমুডা ছাড়া অন্য কোনো ঘাস নেই। সো এইটা প্রথমবারের মতো ন্যাশনাল স্টেডিয়াম হয়েছে। আর আমরা নতুন একটা মেথডও এখানে অ্যাপ্লাই করেছি, স্প্রিকিং মেথড। একদিনের ভারী বৃষ্টিপাতেই পানি যেটুকু জমেছিল প্রায় 1 ঘন্টা 7 মিনিট সময় আমরা কাউন্ট করেছিলাম। 5 হতে এতটুকু সময় লেগেছিল, আর এখন সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে। মাঠ পরিদর্শন করে সন্তুষ্ট বাফুফের গ্রাউন্ডস কমিটির সদস্যরা। মূলত মাঠে বলের গতি বাড়াতেই বারমুডা প্রজাতির ঘাস লাগানো হয়েছে। সেই সঙ্গে জাতীয় স্টেডিয়ামকে বিশ্বমানের গড়ে তুলতে চায় বাফুফে। মাঠের ঘাসের মান ধরে রাখতে নিয়মিত পরিচর্যার কথা জানান গ্রাউন্ডস কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। আমাদের বিশ্বাস যে আগামী 2 সপ্তাহের ভিতরে 14-15 দিনের ভিতরে আমরা ফুল মাঠ রেডি পাবো। এখনও যদি খেলা চালাতে চাই আমরা কিন্তু চালাতে পারবো, ওরকম মাঠ কিন্তু উপযোগী হয়ে গেছে। আমরা চিন্তা করে দেখলাম যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে রাখার জন্য বারমুডা হলো বেস্ট, আর আমাদের আবহাওয়ার জন্য আর আমাদের ফিল্ডের জন্য আর রিকভারি মানে ঘাস রিকভারির জন্য বারমুডা হলো বেস্ট। এই গ্রাউন্ডসটাকে ধরে রাখতে আর টাইম টু টাইম মেনটেন্যান্স এটা করতে হয়, ঘাস কাটা, এটার ফার্টিলাইজেশন করা। চলতি বছর জাতীয় স্টেডিয়ামে আয়োজিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্ট দিয়েই মূল্যায়ন করা যাবে মাঠে লাগানো নতুন ঘাসের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
ফিফার সহযোগিতায় শুরু হয়েছে প্লেইং ফর পিস ফিফা ফাউন্ডেশন কমিউনিটি প্রোগ্রাম 2025-26। গুলশান ইয়ুথ ক্লাবে শুরু হয়েছে প্রোগ্রামটির দ্বিতীয় বর্ষের কার্যক্রম। মাদক থেকে শিশু কিশোরদের দূরে রাখতে এমন আয়োজন নিয়মিত দেখতে চান প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি। ঢাকার একটি আর্টিফিশিয়াল টার্ফে শিশু কিশোরদের মিলন মেলা। ফিফা ফাউন্ডেশনের সহযোগিতায় প্লেইং ফর পিস প্রোগ্রামের দ্বিতীয় বর্ষের কার্যক্রমে অংশ নেন উদীয়মান ফুটবলাররা। দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে ফিফা ফাউন্ডেশনের প্রোগ্রামের অফিসিয়াল পার্টনার অভিযাত্রিক ফাউন্ডেশন। 2025 সালে কার্যক্রমের আওতায় ঢাকার বিভিন্ন এলাকার 10 থেকে 18 বছর বয়সী প্রায় 1000 শিশু কিশোর ও 50 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর নিয়মিত প্রশিক্ষণ ও সার্বিক বিকাশে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। আর এই কর্মসূচির মাধ্যমে আত্মবিশ্বাস, দলগত কাজ, নেতৃত্বের গুণাবলী অর্জন করতে পারবেন ফুটবলাররা। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে এমন প্রোগ্রাম নিয়মিত আয়োজনের প্রত্যাশা বাফুফে সহসভাপতি ফাহাদ করিমের। আর এমন আয়োজন শিশু কিশোরদের মাদক থেকে দূরে রাখবে বলে আশা প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানির। একটা সুস্থ সুন্দর জাতি গঠন করার ক্ষেত্রে শিক্ষার পাশাপাশি তো আমাদের খেলাধুলা লাগবেই, এবং সেই খেলাধুলা বলতে এই যে ফিল্ড, মাঠের মধ্যে খেলাধুলা করতে হবে। এই যে 11 জনের টিমে খেলছে, সে একজন অধিনায়ক মানছে, এই যে একজন রেফারি আছে তাকে যে ফলো করছে, এটা তো একটা ডিসিপ্লিনের অংশ। এটা চমৎকার একটা আয়োজন। আমি অভিজাতি ফাউন্ডেশনকে সাধুবাদ জানাই যে আন্ডার প্রিভিলেজড বয়েজ অ্যান্ড গার্লস এবং স্পেশাল চিলড্রেন নিয়ে কাজ করছে। এই প্রোগ্রামে অংশ নেওয়া ফুটবলারদের স্বপ্নটাও বেশ বড়। জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে চান তারা। সেই সঙ্গে তৃণমূল থেকে আরও বেশি ফুটবলার খুঁজে বের করার এই প্রোগ্রামের জন্য ফিফাকে সাধুবাদ জানান ফুটবলাররা। কোচদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, ট্রেনিং করাই, সেশন করাই, তো এখান থেকে আমরা খেলা সম্পর্কে জানতে পারি আর কি। ফিট থেকে একজন ফুটবল প্লেয়ার হিসেবে বাংলাদেশের গর্ব করতে চাই। 2026 সালে 56টি ফুটবল প্রশিক্ষণ সেশন ছাড়াও 4টি ত্রৈমাসিক ফুটবল টুর্নামেন্ট সহ বিভিন্ন কার্যক্রম থাকবে ফিফার প্লেইং ফর পিস প্রোগ্রামে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দল বদলের গুঞ্জনের মাঝেই রিয়াল মাদ্রিদে অনুশীলন করেছেন ভিনিসিয়াস জুনিয়র। অনুশীলন কোচ হোসে মরিনিওর সঙ্গে ভালো বোঝাপড়া হয়েছে জানান সেলেসাও এই তারকা। নতুন মৌসুমে ভালো করার প্রত্যয় 26 বছর বয়সী তারকার। তবে গণমাধ্যমে দলবদল নিয়ে প্রশ্ন এড়িয়ে যান তিনি। নতুন চুক্তিতে ব্রাজিলিয়ান তারকাকে রিয়াল কর্তৃপক্ষ বছরে 22 মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দিলেও তার চাওয়া 30 মিলিয়ন। তাই সান্তিয়াগো বার্নাবুতে অনিশ্চিত সেলেসাও তারকার ভবিষ্যৎ। আবারও আলোচনায় ভিনিসিয়াস জুনিয়রের ট্রান্সফার। সেলেসাও তারকাকে দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল। ট্রান্সফার প্রসঙ্গে নিমরাজি ভিনি নিজেও। তবে এরই মাঝে রিয়াল মাদ্রিদে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা। কোচ হোসে মরিনিওর অধীনে লম্বা সময় অনুশীলন করেছেন দলের সঙ্গে। বেতনের অঙ্ক ও বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে মাদ্রিদের সঙ্গে এখনও ঝুলে আছে ভিনির চুক্তি। রিয়ালের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হতে বাকি মাত্র 1 বছর। নতুন চুক্তিতে ভিনির বার্ষিক বেতন 17.5 মিলিয়ন থেকে বাড়িয়ে 22 মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে রিয়াল কর্তৃপক্ষ। তবে ভিনির চাওয়া 30 মিলিয়ন ইউরো। দুপক্ষের এমন দর কষাকষির সুযোগে ভিনিকে পেতে রিয়ালের চেয়ে মোটা অঙ্কের বেতন অফার করেছে আর্সেনাল। ভিনিও রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নে বেতন বাড়ানোর সিদ্ধান্তে অনড়। এ নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে শিগগিরই জানা যাবে সান্তিয়াগো বার্নাবুতে ভিনির ভবিষ্যৎ। তবে মাদ্রিদে অনুশীলন শেষে দল নিয়ে বেশ ইতিবাচক দেখা যায় তাকে। সবকিছু খুব ভালোভাবেই এগোচ্ছে। কোচ ও খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হচ্ছি এবং কঠোর পরিশ্রম করছি। মরিনিও চান আমি যেন সবসময়ের মতোই থাকি, হাসি খুশি, প্রাণবন্ত এবং নিজের স্বাভাবিক ফুটবল খেলি। বিশ্বকাপের পর বিরতি শেষে রিয়ালে যোগ দিয়ে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেন ভিনি। তবে এড়িয়ে যান দল বদল নিয়ে তার পরিকল্পনার প্রসঙ্গ। আসন্ন মৌসুমে দলের জন্য নিজেকে পুরোদমে প্রস্তুত করছেন 26 বছর বয়সী এই ফরওয়ার্ড। আমাদের শারীরিকভাবে ভালো প্রস্তুতি নিতে হবে যাতে মৌসুম জুড়ে চোট কম হয় এবং আমরা সবাইকে দলে পাই। আজকের অনুশীলন খুব ভালো হয়েছে। আমরা সবাই খুব ক্লান্ত হয়ে মাঠ ছেড়েছি। প্রাক মৌসুমি প্রস্তুতি এমনই হয়, আমাদের শতভাগ প্রস্তুত থাকতে হবে। বিভিন্ন গণমাধ্যমের দাবি ভিনিসিয়াসকে বিক্রি করতে নীতিগতভাবে রাজি আছে রিয়াল। তবে তার জন্য 10 কোটি পাউন্ডের বেশি ট্রান্সফার ফি দাবি করছে সফলতম স্প্যানিশ ক্লাবটি। আর্সেনালও জোর চেষ্টা চালাচ্ছে ভিনিকে দলে ফেরানোর। নতুন চুক্তির ব্যাপারে এখন পর্যন্ত সম্মত নয় কোনো পক্ষ। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।
এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সর্বসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। ঠাঁই পেয়েছে ফ্যাসিবাদী শাসনের নানা স্মৃতিচিহ্ন। দর্শনার্থীদের জন্য খোলা থাকবে 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ভারত সরকারের অনুমতিতে দিল্লিতে দণ্ডিত হাসিনার মতবিনিময়ের ঘটনায় বাংলাদেশের ক্ষোভ। আপত্তির পরও বন্ধ না করায় উদ্বেগ। সম্পর্কে নেতিবাচক প্রভাবের ইঙ্গিত। দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাড়ছে জলবায়ু অভিবাসীর সংখ্যা। 1 দশকে অন্তত 30,000 পরিবারের ঠিকানা খুলনার বস্তি। নেই সামাজিক নিরাপত্তা, টেকসই পুনর্বাসনের তাগিদ। এবং নানা অভিযোগ আর ভোগান্তির পরও মোবাইল ইন্টারনেটে ফিরছেন ব্যবহারকারীরা। 4 মাসে গ্রাহক বেড়েছে 73 লাখ। আকর্ষণীয় ডেটা প্যাকেজে আকৃষ্ট হচ্ছে মানুষ, দাবি অপারেটরদের। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন মেজবাউল আলিফ। ধন্যবাদ সাবরিনা। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।